হ্যালো দর্শক, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিলের ট্রাম্প প্রশাসনের ব্যাপক প্রস্তুতি এবং 7 জনের নাগরিকত্ব ইতিমধ্যে বাতিল, চলছে দীর্ঘ তালিকা প্রণয়নের কাজ। আমরা এই বিষয়টি আজকে আলোচনা করব। যে আপনারা জানেন যে অনেকেই আমাদের কমিউনিটিতে নাগরিক হয়েছেন, নাগরিকত্ব নিয়েছেন। কী কারণে নাগরিকত্ব বাতিল হতে পারে বা টার্গেট হতে পারেন কারা, এই বিষয়টি আজকে আলোচনা করব। আজকে আলোচনা করব আমরা যে যুক্তরাষ্ট্রের অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার প্রতিক্রিয়া, ইরানে আবার নতুন করে আক্রমণ করেছে যুক্তরাষ্ট্র এবং এ নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের যে শান্তি প্রক্রিয়া, এই শান্তি প্রক্রিয়া কিভাবে কি হতে পারে, এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। এবং বিশ্বব্যাপী এর প্রতিক্রিয়া এবং উদ্বেগও ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে, এই বিষয়টি জানার চেষ্টা করব। আমরা আজকে আলোচনা করব যে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 32 হচ্ছে জামাইকা নির্বাচনে বাংলাদেশের প্রার্থী সানিমুল্লাহর যে ক্যান্ডিডেটসি, এটা নিয়ে যে 23 জুন নির্বাচন এবং নির্বাচনের প্রস্তুতি এবং তার কর্মসূচিকে এই বিষয়টি জানার চেষ্টা করব। তারপরে আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব তা হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে যে নির্বাচন হয়েছে সেখানে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের অবস্থান, এই ভারতের অবস্থানের কারণ কি, এই বিষয়টি আজকে আলোচনা করব। এবং বিশ্বকাপ ফুটবলে প্রতারণা ও প্রতারক থেকে সাবধান থাকবেন কিভাবে মোকাবেলা করবেন আইস। এছাড়াও থাকবে যে 5টি কারণে আপনি যদি এয়ারপোর্টে যান তাহলে যে টিএসএ এরা আপনার লাগেজ চেক করতে পারে, যে 5 কারণে, এই 5টি কারণ নিয়ে আজকে আলোচনা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন, আমাদের স্টুডিওতে আজকে আছেন আপনারা যাকে সব সময় পেতেন, অ্যাটর্নি নাজমুল আলম। তিনি দীর্ঘদিন আপনার বাইরে ছিলেন এবং তিনি আবার ফিরে এসেছেন। আজকে তিনি আমাদের স্টুডিওতেই আছেন। আজকে থাকবেন অ্যাটর্নি মীর মিজানুর রহমান, আমাদের সাথে যুক্ত হবেন ডক্টর মাসুদুর রহমান, আমাদের সাথে যুক্ত হবেন সানিমুল্লাহ এবং ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে আছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। বাস তার আগে আমি নাজমুল আলম সাহেবকে একটু শুভেচ্ছা জানাই সবার পক্ষ থেকে। ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আপনাদের সবার মাঝে আমি আবার পুনরায় হাজির হয়েছি। আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত আপনাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। যাই নাজমুল ভাই আপনার কাছে, আজকে শুরু করি আজকে দিনের আপডেট। নাজমুল ভাই। থ্যাংক ইউ, ধন্যবাদ তাহের, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট। আজকে মঙ্গলবার, জুন মাসের 9 তারিখ। ওমানের উপকূলের কাছে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর হেলিকপ্টার ভূপাতিত করার জবাবে ইরানের উপর হামলা চালিয়েছে আজ যুক্তরাষ্ট্র। এবং বিভিন্ন রিপোর্ট থেকে যা জানা গেল তাতে দেখা যাচ্ছে যে হরমুজ প্রণালীর আশেপাশে ইরানের বিমান প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থা লক্ষ্য করে এই হামলা চালানো হয় এবং হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য বলেছিলেন যে গতকাল গভীর রাতে 2 মার্কিন পাইলটবাহী একটি হেলিকপ্টার ইরানি বাহিনী ভূপাতিত করার পর যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে। এবং প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণার, এই বক্তব্যের কয়েক ঘন্টা পরই যুক্তরাষ্ট্র সেখানে ইরানের উপর হামলা চালিয়েছে। তবে ওই 2 পাইলট বিমান ভূপাতিত হওয়া সত্ত্বেও এই হেলিকপ্টারটি অবশ্য কিন্তু পাইলট কিন্তু অক্ষতই ছিলেন। ইমিগ্রেশন দপ্তরের বিভিন্ন 2টি ডিপার্টমেন্ট, যুক্তরাষ্ট্র ইমিগ্রেশন, একটি কাস্টম এনফোর্সমেন্ট আর একটি বর্ডার সিকিউরিটি সিবিপি, এই 2 প্রতিষ্ঠানের অর্থায়নের জন্য, বাজেটের জন্য, এবং এই বাজেটটি প্রেসিডেন্ট ট্রাম্পের পুরো মেয়াদেই থাকবে। মাত্র 2 ভোটের ব্যবধানে সেটি কংগ্রেসে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ পাশ হয়েছে। এর আগে যেটি সিনেটে পাশ হয়েছিল আপনারা জানেন দিন কয়েক আগে, এবং আজ হাউসে পাশ হয়েছে সেটি। এবং এই জন্য $70 বিলিয়ন তহবিল অনুমোদন করেছে এই কংগ্রেস। অর্থাৎ দেখা যাচ্ছে সিনেট এবং হাউস মিলে আইস অর্থাৎ ইমিগ্রেশন, কাস্টম এনফোর্সমেন্ট এবং কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোলের বাজেটের জন্য আর প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্ণ মেয়াদ পর্যন্ত $70 বিলিয়ন অনুমোদন করেছে। এবং 4 মাস ধরে এই তহবিল বরাদ্দর বিষয়টি বন্ধ থাকার পর এই বিলটি এখন আইন হিসেবে স্বাক্ষরের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পাঠানো হচ্ছে। এই বিলটি 2টি ফেডারেল সংস্থা, যেটা একটু আগে আমি বললাম, অর্থায়ন করবে, সেটি হচ্ছে ইমিগ্রেশন, কাস্টম এনফোর্সমেন্ট এবং কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশন। এই অর্থ বার্ষিক বরাদ্দ প্রক্রিয়াকে পাশ কাটিয়ে ট্রাম্পের মেয়াদের শেষ পর্যন্ত 2টি সংস্থাকে অর্থ যোগাবে। অর্থাৎ
সাধারণত যে প্রতি বছরের যে বাজেটের যে বরাদ্দ থাকে বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য, তার বাইরেও এই দুটি ডিপার্টমেন্টের জন্য এই আলাদা করে আর $70 বিলিয়ন রাখা হলো প্রেসিডেন্ট ট্রাম্পের এই মেয়াদে যতটুকু সময় বাকি আছে ততটুকুতে, যাতে এদের কার্যক্রম ব্যাহত না হয়। এবং এটি একটি অস্বাভাবিক পদক্ষেপ, রিপাবলিকানদের ডেমোক্রেটদের সাথে আপোষ করা এড়াতে সাহায্য করেছে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বা ডিএইচএস এমন একটি পরিকল্পনা অনুমোদন করেছে যাতে স্টেটগুলোকে ফেডারেল ডাটাবেসের মাধ্যমে ভোটারদের নাগরিকত্ব যাচাই করার সুযোগ দেবে। অর্থাৎ এখন থেকে প্রতিটি স্টেট একজন ভোটার যুক্তরাষ্ট্রের নাগরিক কিনা সেটি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ডাটাবেস থেকে তারা যাচাই বাছাই করতে পারবেন। এবং একই সাথে জালিয়াতির সম্ভাব্য লক্ষণ খুঁজে বের করতে গেলে ইন ব্যালট কার্যক্রম, মেইল ইন ব্যালট যেটি, সেটিও পর্যবেক্ষণ করবে। এটি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী স্বচ্ছতা অর্থাৎ ট্রান্সপারেন্সি কর্মসূচির প্রেসিডেন্ট ট্রাম্প যে নির্বাচনে যে ট্রান্সপারেন্সির কথা বলেছিলেন তার নির্বাচনী প্রচারণার সময়, এবং একটি কর্মসূচি ঘোষণা করেছিলেন দায়িত্ব গ্রহণের পর, তারই একটি কেন্দ্রীয় পিলারকে এটি সামনে নিয়ে আসবে। এই উদ্যোগটি যা চলতি মাসের শেষের দিকে চালু হবে বলে আশা করা হচ্ছে, তার নির্বাচন কর্মকর্তা অর্থাৎ স্টেটে যারা ইলেকশন কর্মকর্তা রয়েছেন তাদের ফেডারেল নাগরিকত্বের রেকর্ডে প্রবেশাধিকার দেবে এবং ইমিগ্রেশন ও সরকারি ডাটাবেসের সাথে ভোটার তালিকা মিলিয়ে দেখার সুযোগ দেয়। তবে এতদিন সেটি একটু রেস্ট্রিক্টেড ছিল, এখন যে কোনো স্টেট চাইলেই যে কোনো ভোটারের নাগরিকত্ব যাচাই বাছাই করতে পারবে। ডিএইচএস অনুপস্থিত ভোটারদের এবং মেইল ব্যালটের প্রবাহ ট্র্যাক করতে, অস্বাভাবিক প্যাটার্ন চিহ্নিত করতে এবং তদন্তের সূত্র খুঁজে বের করতে ইউএসপিএস এর সাথেও কাজ করার পরিকল্পনা করছে। এই পদক্ষেপটি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী স্বচ্ছতা কর্মসূচির একটি প্রধান অংশকে সামনে নিয়ে আসছে। দীর্ঘ অপেক্ষা এড়াতে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনের পর অনেকদিন ধরে অপেক্ষা করতে হয় অনেক দেশের কনসুলেটে সামনে জন্য সিদ্ধান্তের জন্য, সেই দীর্ঘ অপেক্ষা এড়াতে অতিরিক্ত $750 দিয়ে দ্রুত আমেরিকান ভিসা সাক্ষাৎকারের তারিখ পাওয়া যাবে, যা আগামী 1 জুলাই থেকে কার্যকর করা হবে, এবং এটি ঘোষণা করেছেন সেক্রেটারি অফ স্টেট স্বয়ং রুবিও। তবে এই অর্থ পরিশোধ করলেও ভিসা অনুমোদনের কোনো নিশ্চয়তা মিলবে না। ট্যুরিস্ট ভিসা কিংবা স্টুডেন্ট ভিসা, অন্য যে কোনো ভিসার ক্ষেত্রে, ইমিগ্রেন্ট ভিসা নয় কিন্তু, শুধু ট্যুরিস্ট যে ভিসাতে বা কোনো প্রয়োজন, ইমিগ্রেন্ট ভিসা না, নন ইমিগ্রেন্ট যত ভিসা আছে সব ভিসারই যদি ইন্টারভিউটা আগে চান, আগে পাওয়ার জন্য এই $750 অতিরিক্ত ফি দিতে পারে, দেওয়া যাবে এবং তাতে ইন্টারভিউ পাওয়া যাবে। তবে সেই অর্থ পরিশোধ করার অর্থ এই নয় যে ভিসা অনুমোদনের কোনো নিশ্চয়তা পাওয়া যাবে। এবং এই কর্মসূচিটি একটি নতুন কর্মসূচি, যেটাকে বলে এক্সপেডাইটেড ভিসা ইন্টারভিউ। H1 ভিসা, বি ভিসা জালিয়াতির কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে পড়েছেন এক ভারতীয় আমেরিকান সিইও, যিনি একটি প্রতিষ্ঠানের সিইও। তিনি তার নাগরিকত্ব এখন হুমকির মুখে এসে দাঁড়িয়েছে, কারণ তিনি H1B ভিসা প্রার্থীদের তার চাকরিতে নিয়োগ দেওয়ার সময় জালিয়াতির আশ্রয় নিয়েছেন। এবং যুক্তরাষ্ট্র জাস্টিস ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী নীরজ শর্মা নামের এই সিইও H1B ভিসার জন্য 11টি ভুয়া আবেদন করেছিলেন, এবং এসব আবেদনে মিথ্যা দাবি করা হয়েছিল যে বিদেশি কর্মীদের একটি বড় বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হবে। এই ধরনের মিথ্যা তথ্য দেওয়া হয়েছিল এবং সেই জন্য তিনি অভিযুক্ত হয়েছেন, এবং তার নাগরিকত্ব, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব এখন হুমকির মুখে জালিয়াতির আশ্রয় নেওয়ার কারণে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বলেছে যে বাজার দরের কারণেই বিশ্বকাপ টিকিটের দাম এমন চড়া রাখতে হয়েছে তাদের। বাজার দর শব্দটা খুবই একটি মুখরোচক শব্দ, এবং কিছু কিছু অর্থনীতিবিদদের মতে এই বাজারটি পরিকল্পিতভাবে কারসাজি করে নিয়ন্ত্রণ করা হয়েছিল, এবং এতে ফিফাও জড়িত ছিল। গতকাল সোমবার নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এবং মেয়র জোহরান মামদানি সেন্ট্রাল পার্কে দাঁড়িয়ে বিশ্বকাপ ফাইনাল দেখার জন্য 50,000 নিউ ইয়র্কবাসীর জন্য একটি বিনামূল্যে ওয়াচ পার্টি বা যৌথভাবে খেলা দেখার আয়োজনের ঘোষণা দিয়েছিল। নিউ ইয়র্ক স্টেট এর জন্য $60 লক্ষ ব্যয় করছে এই 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 অবস্থাটি সৃষ্টি করার জন্য, যেখানে সেন্ট্রাল পার্কে বসে প্রায় 50,000 ক্রীড়াপ্রেমী মানুষ এই দাঁড়িয়ে খেলাটি দেখতে পারবেন। এবং যাতে বিশ্বের সবচেয়ে বেশি দেখা এই
স্পোর্টস ইভেন্টটি দেখার সামর্থ্য যাদের নেই, তারা অন্তত গ্রেট লনে সবার সাথে বসে খেলাটি উপভোগ করতে পারবে। এই জন্য নিউ ইয়র্ক স্টেট এবং নিউ ইয়র্ক সিটি এই আয়োজনটি করছে। মেয়র মামদানি অবশ্য বলেছেন, এমন এক সময় যখন খেলায় অংশ নেওয়া, নতুন অভিজ্ঞতা অর্জন বা স্মৃতি তৈরির মতো বিষয়গুলো শ্রমজীবী মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে টিকিটের দামের কারণে, তখন আমরা এই যৌথভাবে খেলা দেখার আয়োজনটিকে সম্পূর্ণ বিনামূল্যে করার ব্যবস্থা করেছি। এই সময় কাছেই দাঁড়িয়েছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফাস্তিনো, তার নাম জিয়ানি ইনফাস্তিনো, তিনি ফিফার প্রেসিডেন্ট। তিনি গত মাসেই বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ক্রীড়া আয়োজনের অত্যধিক ব্যয়ের বিষয়টি জোরালোভাবে সমর্থন করেছিলেন এবং এর জন্য যুক্তরাষ্ট্রের প্রচলিত বাজার দরকে দায়ী করেছিলেন। মিনকেল সম্মেলনে সাংবাদিক সম্মেলনে ইনস্তাফিনো বলেন, আমাদের বাজারের দিকে তাকাতে হবে। আমরা এমন এক বাজারে আছি যেখানে বিনোদন খাতে বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত, অর্থাৎ যুক্তরাষ্ট্রের বিনোদন খাতে অর্থাৎ স্পোর্টস ইভেন্টগুলি সবচেয়ে উন্নত, এবং এবং তাই আমাদের বাজারের প্রচলিত দরে অনুসরণ করতে হয়। তার এই বক্তব্য যেসব অর্থনীতিবিদদের মতামতের প্রতিফলন, যারা বিশ্বকাপ ঘিরে সৃষ্ট মূল্য সংকটের মূল কারণ হিসেবে এই বাজারের কাঠামোগত বিষয়টিকে চিহ্নিত করেছিলেন। তাদের মতে, অর্থনীতিবিদদের মতে, ফিফা জেনে শুনেই এমন এক বাজার ব্যবস্থা তৈরি করেছে যার ফলাফল সম্পর্কে তারা সম্পূর্ণ অবগত ছিল, এবং যাতে একজন ফুটবল প্রেমীর স্টেডিয়ামে আসন পাওয়ার ক্রমবর্ধমান ব্যয়বহুল যাত্রাপথের প্রতিটি ধাপে তারা অর্থ উপার্জন করতে পারে। মাত্র 20 মিনিট দূরত্বে অবস্থিত স্টেডিয়াম সরাসরি উপস্থিত হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও ফুটবল প্রেমীদের জন্য ওয়াচ পার্টির একসাথে খেলা দেখার আয়োজন ব্যবস্থা করার মাধ্যমে নিউ ইয়র্ক সিটি ও স্টেটের সরকার মূলত এমন একটি ঘাটতি পূরণের চেষ্টা করছে যা ফিফা ইচ্ছাকৃতভাবেই বড় করেছিল। অর্থাৎ ফিফা এই বেশি চড়া মূল্যে খেলা দেখার যে অবস্থাটা সৃষ্টি করছে, তার জন্যই নিউ ইয়র্ক সিটির আশেপাশে বহু ওয়াচ পার্টির ঘোষণা আসছে প্রতিদিনই প্রায়। বাজার দর বা মার্কেট রেটের কারণে বিশ্বকাপ ইতিহাসে অভূতপূর্ব সব মূল্যের চিত্র উঠে এসেছে টিকেটের ক্ষেত্রে। ম্যাটলাইফ স্টেডিয়ামে 19 জুলাই অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের টিকেটের মূল্য দাম ফেস ভ্যালু শুরু হয়েছিল মাত্র $2030 থেকে, এবং ক্যাটাগরি 1 আসনের ক্ষেত্রে তা $6,730 পর্যন্ত ছিল কিন্তু ওয়েবসাইটে। তবে ফিফার ডাইনামিক প্রাইসিং, অর্থাৎ যখন ইচ্ছা তখনই প্রাইস বাড়িয়ে দিতে পারবে, এমন একটা প্রসেসকে বলা হয় ডাইনামিক প্রাইসিং বা পরিবর্তনশীল মূল্য নির্ধারণের পদ্ধতির কারণে দাম সেই পর্যায়ে আর থাকেনি। মে মাসের শুরুর দিকে ফিফা ফাইনালের সেরা টিকিটগুলোর দাম 3 গুণ বাড়িয়ে $32,970 উন্নীত করে, যা আগে সর্বোচ্চ 10,000, যে টিকিটটির দাম ছিল ফাইনালে ক্যাটাগরি 1 টিকিট $10,990, অর্থাৎ $11,000 এই ধরে নিতে পারেন, সেটি এখন $32,970 দাম ধরেছে ফিফা। ঠিক সেই দিনই যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা টিকিট মূল্য নির্ধারণের বিষয়ে ট্রান্সপারেন্সি বজায় রাখার জন্য সংস্থাটির উপর চাপ সৃষ্টি করেছিলেন। ফিফার উপরে চাপ। ফিফা নিজস্ব টিকিট পুনঃবিক্রয় প্ল্যাটফর্মে ফাইনালের টিকিটের দামগুলো প্রায় $9,000 দেখানো হয়েছিল। তার প্রতিটি লেনদেনের ক্ষেত্রে মোট 30% ফি বা মাসুল যুক্ত হতো, যার পুরোটা শেষ পর্যন্ত ফিফার কাছে ফিরে যেত। অথচ 4 বছর আগে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে দামি আসনটির মূল্য ছিল প্রায় $1,600। আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে বর্ণ বৈষম্যের অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্রাম্প প্রশাসন নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। সংস্থাটির নাগরিক অধিকার বিষয়ক ডিপার্টমেন্ট অফ জাস্টিসের নাগরিক অধিকার বিষয়ক শাখা জানিয়েছে যে তাদের কাছে এমন অভিযোগ এসেছে যে সিটি ইউনিভার্সিটির ব্ল্যাক মেল ইনিশিয়েটিভ বলে যে কর্মসূচি রয়েছে, সেটি বর্ণ পরিচয়ের ভিত্তিতে কিছু শিক্ষার্থীকে অন্যদের চেয়ে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। অর্থাৎ ব্ল্যাক মেল ইনিশিয়েটিভ, অর্থাৎ কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের পুরুষদেরই এই সিটি ইউনিভার্সিটিতে ভর্তির ব্যাপারে অগ্রাধিকার দেওয়া হয়, এবং এটিতেই ট্রাম্প প্রশাসন ক্ষুব্ধ। ডিপার্টমেন্ট অফ জাস্টিস তদন্ত চালানো শুরু করেছে সিটি ইউনিভার্সিটির বিরুদ্ধে। নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানি যে একজন ল্যান্ডলর্ডকে টার্গেট করেছিলেন, লক্ষ্যবস্তুতে পরিণত করেছিলেন, যার বাড়ি ঘরের মেইনটেনেন্সের রেকর্ড ছিল সবচেয়ে বেশি খারাপ, সেই বাড়ির মালিক 51টি 51টি নয় 5,100টি
অ্যাপার্টমেন্টের বকেয়া ভাড়া মওকুফ করতে সম্মত হয়েছেন। 5,000-এরও বেশি অ্যাপার্টমেন্টের, যার অধিকাংশই রেন্ট কন্ট্রোলড, নতুন মালিক জানিয়েছেন যে তারা ভাড়াটেদের বকেয়া থাকা কয়েক মিলিয়ন ডলারের ভাড়া মওকুফ করতে সম্মত হয়েছে। মেয়র জোহরান মামদানি দৃষ্টি আকর্ষণকারী এক আলোচিত দেউলিয়া সংক্রান্ত, আপনারা জানেন মেয়র মামদানির দায়িত্ব গ্রহণের পরে এই অনুষ্ঠানে আমরা সেটি আলোচনা করেছিলাম। দেউলিয়া সংক্রান্ত বিষয়টি, অর্থাৎ ব্যাংক্রাপসি সংক্রান্ত বিক্রয় প্রক্রিয়ার আগের বছরগুলিতে এই ভাড়া বাকি পড়েছিল। সামিট প্রপার্টিজ নামের কোম্পানি গত মার্চ মাসে 93টি ভবনের এই মালিকানা সত্ত্ব কিনে নেয় সামিট প্রপার্টিজ। 93টি ভবন সেখানে রয়েছে। এর আগের মালিক পিনাকেল গ্রুপ দেউলিয়া হয়ে যাওয়ার পর এই বিক্রয় প্রক্রিয়াটি সম্পন্ন হয়, যাতে মেয়র মামদানি এবং নিউ ইয়র্ক সিটির শীর্ষ কর্মকর্তারা হস্তক্ষেপ করেছিলেন। ইউনিয়ন অফ পিনাকেল টেন্যান্টস, অর্থাৎ পিনাকেল টেন্যান্টসের যারা একটা ইউনিয়ন ছিল, তার নেতাদের সাথে সাম্প্রতিক এক বৈঠকে সামিট ভাড়াটেদের বকেয়া ভাড়া মওকুফ করার বিষয়ে সম্মত হয়। এই ইউনিয়নটি সামিটের কেনা পিনাকেল ভবনগুলির বাসিন্দাদের প্রতিনিধিত্ব করে। ভাড়াটি ইউনিয়নের তথ্য মতে অনেক ভাড়াটি অনিরাপদ পরিবেশে বসবাসের কারণে ভাড়া দেওয়া বন্ধ রেখেছিলেন। আবার অনেকে মাসিক ভাড়া পরিশোধের সামর্থ্য না থাকায় বকেয়া ফেলেছিলেন। এখন তারা হয়তো নতুন করে সবকিছু শুরু করতে পারবেন। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আছেন জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, অ্যাটর্নি মীর মিজান, এবং আমাদের সাথে আছেন সাংবাদিক আরিফ। যাই মীর মিজান, আপনার কাছে। মীর মিজান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আপনি শুনতে পাচ্ছেন? আপনাকে শুনতে পাচ্ছি এবং দেখতেও পাচ্ছি, এবং আপনাকে খুব ভালোই লাগছে দেখে। থ্যাংক ইউ। হ্যাঁ, যে আপনাকে দেখে খুব ভালো লাগছে বলছিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। সো আপনার কাছে যে জিনিসটা জানতে চাচ্ছি তা হচ্ছে যে, আপনি জানেন যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার পরে অনেকেই মনে করেন যে আমাকে আর ইমিগ্রেশন অফিসার কখনো যেতে হবে না, ইটস সেটেল নাও, আই এম আমেরিকান সিটিজেন লাইক এনি আদার আমেরিকান, আমার আর কোনো ভয়ভীতির কিছু নেই। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে ট্রাম্প প্রশাসন তারা বড় ধরনের একটি উদ্যোগ নিয়েছে, এবং সিবিএস টেলিভিশন এবং সিবিএস নিউজ বড় নিউজও করেছে এর উপর, যে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের নাগরিক মানে ন্যাচারালাইজ সিটিজেন যারা, তাদের নাগরিকত্বের ব্যাকগ্রাউন্ড চেক করছে, এবং যারা কোনো ধরনের অপরাধ বা কোনো ধরনের তথ্য গোপনের সাথে সম্পৃক্ত তাদের নাগরিকত্ব বাতিল করার জোর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ইতিমধ্যেই তারা বেশ কয়েকজনের নাগরিকত্ব বাতিলও করেছে। সো বিষয়টি আগে জানতে চাই যে কিভাবে তারা নাগরিকত্ব বাতিল করছে, এবং এক্ষেত্রে কী ধরনের সতর্কতা প্রয়োজন। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে ন্যাচারালাইজেশন হয়ে গেলেও এটা কেড়ে নেওয়া যায়, এটা নতুন কিছু না, আগে থেকেই ছিল। আগে বলতে নিকট অতীতে না, সবসময়ই ছিল। হ্যাঁ, আপনি যদি এখানে জন্মগ্রহণ না করেন, একটা মুভিতে একজন পুলিশ ইন্সপেক্টর জাতীয় একজন বলতেছিল, ইউ আর নট বর্ন হিয়ার, ইউ আর অল জাস্ট ভিজিটার্স। এই ধরনের একটা ব্যাপার। এটা কেন বললাম, যে কোনো কেসে আপনি যদি হারেন, তাহলে আপনি সে আপিল করতে পারেন, মোশন করতে পারেন ইত্যাদি। কিন্তু যদি আপনি জিততে গেলেন এবং গভর্নমেন্ট মনে করলো তারা সর্ট অফ হেরে গেল, তারা ওই মোশন করতে পারে, মোশন টু রিওপেন করতে পারে। তো যারা নন সিটিজেন তাদের জন্য 30 দিন সময় থাকে, কিন্তু গভর্নমেন্টের জন্য কোনো এরকম কোনো স্ট্যাটিউট অফ লিমিটেশন নাই। তো যে কোনো সময়ে যারা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস এখানে পেলেন, গ্রিন কার্ড পেলেন, যে কোনো সময় এই কেসটা রিওপেন করা যায়। এবং তারপরে যে কথাটা বলা হয় যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, গ্রিন কার্ড, ইটস নট অ্যান এন্টাইটেলমেন্ট। আমি আসতেছি ন্যাচারালাইজেশন দিকে। ইটস অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রেস। হ্যাঁ, তারা ইচ্ছে করলে দিতেও পারে, নাও দিতে পারে। এবং এই কেসটা যখন রিওপেন হয় তখন ইটস পেন্ডিং, এবং তারা ফ্রম ফরেন পলিসি কনসিডারেশন, সিকিউরিটি কনসিডারেশন, ফর এনি রিজন, ফ্রম ডিসক্রিশনারি পয়েন্ট অফ ভিউ, তারা ওইটা ডিনাই করে দিতে পারে। আচ্ছা, এখন আসি ন্যাচারালাইজেশন হয়ে গেলে তারপরে কি অবস্থাটা। 1996 থেকে যে আইনটা আছে, এর আগেরগুলো আমি না গেলাম, মানে ওই সময় ছিল, সেটা হচ্ছে যদি সিটিজেনশিপ পাওয়ার 2 বছরের মধ্যে এই ইস্যুটা তৈরি হয়,
আপনার সিটিজেনশিপ নিয়ে নিবে, তাহলে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট, দ্যাট ইজ ইমিগ্রেশন কোর্টের মাধ্যমে নিতে পারে। এবং তখন দায়িত্ব হচ্ছে এই যে ন্যাচারালাইজ সিটিজেনের উপরে টু প্রুভ যে আপনি কোনো ফ্রড করেননি, মিথ্যা কথা বলেননি। মানে আপনি যে গ্রিন কার্ডটা পেয়েছেন, শুরুটা হয় ওই গ্রিন কার্ড দিয়ে, হ্যাঁ, বা সিটিজেনশিপের সময় আপনি মিথ্যা কথা বলেননি, ফ্রড করেননি, এটসেট্রা। আর যদি 2 বছর হয়ে যায় তাইলেও সিটিজেনশিপ নিয়ে নেওয়া যায়, তাহলে এটা ফেডারেল কোর্টের মাধ্যমে নিতে হয়। এবং অ্যাজ অপোজ টু ওই যে আগের যে সিনারিও বললাম, যে এখানে নন সিটিজেনের উপরে বার্ডেন অফ প্রুফ, এইখানে হচ্ছে গভর্নমেন্টের উপরে বার্ডেন অফ প্রুফ যে তারা আপনার ওই কি যেন বলে, তারা ফ্রড করেনি, তারা মিথ্যা কথা বলেনি। তো আমি অবাক হলাম, খুব ঘটা করে এই জিনিসটা শুরু হয়েছে যে সিটিজেনশিপ নিয়ে নিবে, ন্যাচারালাইজেশন নিয়ে নিবে। এটা সবসময় হতো। কিছুদিন আগে একজন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় নাৎসি জার্মানি ইত্যাদি ইত্যাদি এই ধরনের ঘটনা ঘটছিল, তাকে ন্যাচারালাইজ করে বের করে দেওয়া হয়েছে। আমার ক্লায়েন্ট, সে সিটিজেনশিপ হয়ে গেছে, তারা ওই কি জানে বলে বিমান থেকে জাস্ট নামতেছে, মানে বিমানের ভিতরে এখনো জাস্ট দরজাতে আসছে, দুজনেই সিটিজেন, হাজব্যান্ড এন্ড ওয়াইফ, তাদেরকে ওই গেট থেকে ধরে নিয়ে আসলো। হ্যাঁ, তারা সিটিজেন, দুজনেরই পাসপোর্ট আছে, তারা বিজনেস পারপাসে অন্য দেশে গিয়েছিল, তো সেখান থেকে ধরে নিয়ে আসছে এবং তারা এখন ডিপোর্টেশন প্রসিডিংসে, মানে তাদেরকে বের করে দেওয়া হবে। কি ব্যাপার, তারা মানে তার আগে বলিনি, একজন ইউএসসিআইএস অফিসার অ্যারেস্টেড হয়েছেন, সে আকাজ কুকাজ করেছে আর কি। হ্যাঁ, সেটা কি, সেটা হচ্ছে সিটিজেনশিপ পরীক্ষা না দিয়েই উনি অনেকগুলা কেস ও অর্থের বিনিময়ে, হ্যাঁ, বা অন্যান্য অন্য কোনো সুবিধার বিনিময়ে উনি তাদের সিটিজেনশিপ দিয়েছেন। তো ওই লোক যখন ধরা পড়লো, তখন যেটা হয়, তার যতগুলা কেস উনি করেছেন ওই প্রত্যেকে ধরে নিয়ে আসছেন। এবং সেইখানে যে সিস্টেমটা ছিল, একটা পরীক্ষা হলে সেখানে ফর্মটা নিয়ে যেভাবে করে অ্যাডজুডিকেট করা হতো, সেগুলো ফলো করা হয় নাই, তার মধ্যে এই লোক পড়ে গেছে। তো এইভাবে করে সবসময় দু একটা করে এরকম হয় যে সিটিজেনশিপ হয়ে গেলেও ওগুলো বাদ হতে পারে। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে খুব বিশাল একটা ব্যাপার, হ্যাঁ, কিন্তু আপনি দেখেছেন হয়তো, এগুলো পাবলিক ইনফরমেশন, মাত্র 17 জনকে ধরেছেন। হ্যাঁ, এত লক্ষ লক্ষ লোকের মধ্যে মাত্র 17 জনকে ধরেছেন। হ্যাঁ, এটা যদি মানে 100,000 লোক ধরতো, আমি অবাক হতাম না। হ্যাঁ, মানে তারা যেভাবে করে ঘটা করে শুরু করেছে, এত টাকা পয়সা তাদের অর্থ বল ইত্যাদি। তো সেটা হচ্ছে যে তারা প্রত্যেকেই দেখবেন, এগুলা অনলাইনে গেলেই পাওয়া যাবে, ইউএসসিআইএস এর মধ্যেও পাওয়া যাবে। সেটা কি, তারা সিটিজেনশিপ পাওয়ার আগে বেশ কিছু খারাপ কাজ করেছে, ব্যাংক ফ্রড করা থেকে শুরু করে বিভিন্ন কিছু, মাইনরকে সেক্সুয়ালি অ্যাবিউজ করা থেকে শুরু করে আরো বিভিন্ন রকমের অনেক কিছু করেছেন 17 জন, বিভিন্ন, ইভেন ইন্ডিয়ানও একজন আছে। তো যাই হোক, তো এগুলা তারা বলে নাই, তো না বললেও তারা পার পেয়ে গেছেন, মানে সিকিউরিটিতে আসে নাই। হ্যাঁ, কিন্তু না আসলেও এখন এগুলা আসতেছে। তা আসার পরে তারা এখন, এটা খুবই স্বাভাবিক, যদি তারা এরকম করে গ্রিন কার্ড পেয়ে থাকে, সিটিজেনশিপ পেয়ে থাকে, এটা চলে যাবে, এখানে অবাক হওয়ার কিছুই নাই। তো সেইভাবে করে এটা হচ্ছে, এবং মাত্র 17 জন। এটা 17 জন হয়তো এই কারণে হয়েছে যে তারা শুরু করলো, এবং বিকজ ওই যে বললাম, যদি অনেক দিন আগে সিটিজেনশিপ, 2 বছর হয়ে গেছে এরকম হয়, তাইলে তারা মানে গভর্নমেন্টের উপরে যেহেতু বার্ডেন অফ প্রুফ থাকে, এবং সেটা ডিস্ট্রিক্ট কোর্টের মাধ্যমে নিতে হয়, ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের মাধ্যমে, ফলে তারা আটঘাট বেডেই হয়তো 17 জনকে ক্লিয়ার কেস পেয়েছে, কোনো সমস্যা হবে না তাদেরকে এগুলা মানে কেসটা মানে স্টাবলিশ করা, তো বার্ডেন অফ প্রুফ মিট করা। সুতরাং এই 17 জনকে দিয়ে শুরু করলো। তো এইরকমের আরো বহু লোক আছে যারা হয়তো আগে অতীতে বিভিন্ন রকমের 2টা নাম ছিল। আজকে তো একজনে দেখলাম যে সে বিশাল ব্যাপার, মানে তার নাম ভুল, এটা তো কোনো অপরাধী না, সে ফিল করতেছে, হ্যাঁ, এটা মিস্টেক, এটা ফ্রড না। আবার দেখা গেল তার আবার ডেট অফ বার্থ তো আরেকটা। হ্যাঁ, তো সুতরাং শোনায় সোহাগা আর কি। হ্যাঁ, কিন্তু সে ভাবতেছে এটা জাস্ট মিস্টেক। তো এখন এগুলা যদি থাকে আর এগুলো যদি ধরা যায়, তারা যদি আপনার বিরুদ্ধে অ্যাকশন শুরু করতে চায়,
এটা অবাক হওয়ার কিছু নাই, এতে এতে অন্যান্যদের আতঙ্কিত বা খারাপ ফিল করার কিছু নাই। তারা ধরুক, যারা ক্রিমিনাল আছে, যারা ফ্রড আছে, এগুলো ধরুক, কিন্তু যারা পাওয়ার যোগ্য, যারা দেশে যেতে ভয় আছে, যারা মানে এখানে প্রোটেকশন চায়, তারা এইখানে অন্তত সুযোগটা পাক। এই হচ্ছে ব্যাপারটা। সুতরাং এটা নিয়ে অবশ্যই মানে যারা অপকর্ম করেছেন তারা নিশ্চয়ই প্যানিক করবেন, করা উচিত, বিকজ এগুলা বেরিয়ে আসতেছে। এমনকি গ্রিন কার্ডের থেকে সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে সিকিউরিটি চেকটা আরো বেশি ডিপার হয়। তো সেখান থেকেও তারা পার হয়ে গেছেন, তাহলে আরো হয়তো টেকনোলজিক্যালি অ্যাডভান্স সিচুয়েশন আসছে, যার ফলে এখন ধরা যাচ্ছে। তো ধরা গেলে তাদেরকে এইটার সম্মুখীন হতে হবে। এখন এটাতে খুশিওরও কিছু নাই, এবং দেখা গেলে এরা সবাই আমাদেরই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এরকমের হবে। কিন্তু কথা হচ্ছে যে এরকমের হচ্ছে, এটা সত্য কথা। এবং যেই সমস্ত কারণে যেই 17 জনের কাহিনী আমি রিভিউ করলাম, প্রত্যেকেরই যে রকমের অবস্থা, এখানে বিরোধিতা করার কিছু নেই। ইটস নট পলিটিক্যাল, ইটস লাইক এ ক্রিমিনাল রেকর্ড ছিল। তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, তারা আন্ডার ওথ বলেছে কোনো ক্রাইম নাই। হ্যাঁ, তারা মাইনর ডটারকে অ্যাবিউজ করেছে, হ্যাঁ, সেক্সুয়াল অ্যাবিউজ, মানে এগুলা ডিটেল বলতে গেলে তো খুবই একটা নোংরা একটা অবস্থা। তো এগুলা করেছে, এগুলা করে পারও পেয়ে গিয়েছে। তো ওই যে বলে না যে কি চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন, বা এই জাতীয় কিছু, পাপ বাপেরও ছাড়ে না। তো এইগুলা একটা একটা করে বেরিয়ে আসতেছে আর কি। হ্যাঁ, তো ফলে এটার ফলে যে জিনিসটা আমরা এখান থেকে নিতে পারি, যারা ভবিষ্যতে এই ধরনের চিন্তা ভাবনা করবে, তাদের সাবধানে থাকতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, যেমন প্লেনে ওঠার আগে অনেকেই ডাক্তার সাহেব ম্যাডামের কাছে যায় যে আমার যে রিস্ক আছে, আমার যে হার্ট অ্যাটাকের সিচুয়েশন আছে, আমার কি প্লেনে চড়া ঠিক হবে কিনা, এই ধরনের বিভিন্ন কিছু হয়। ঠিক তেমনি ভাবে কেউ গ্রিন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন কিনা, সেটার জন্য 14 বার ভেবে দেখবেন। গ্রিন কার্ড আছে, ভালো কথা। অলরেডি আপনি যখনই প্রতিবার বাইরে থেকে আসেন, এই দেশে মানে বাইরে ভিজিট করে এখানে আসেন, মনে রাখবেন প্রতিবার নতুন করে গ্রিন কার্ড পান। ওইখানে একটা ভেজাল হইতে পারে। তারপরে 10 বছর চলে গেছে, I-90 কার্ড রিনিউ করবেন, গ্রিন কার্ড, সেখানে ধরা পড়তে পারেন। কিন্তু সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে আপনি ধরেন একটা হতে পারে আপনি অ্যাপ্রুভড হবে না, মাশাআল্লাহ, তারপর আরেকটা হইতে পারে ডিনাই দিতে পারে, ডাজন্ট ম্যাটার, আপনার গ্রিন কার্ড অ্যাটলিস্ট আছে। কিন্তু আরেকটা জিনিস হইতে পারে, উল্টো আপনি ডিপোর্টেশন প্রসিডিংসে পড়তে পারেন। তো সুতরাং এই অ্যাপ্লাই করার ক্ষেত্রে সাবধানে অ্যাপ্লাই করতে হবে, এই হচ্ছে কথা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। বাট যদি কাউকে একিউজ করা হয়, তাহলে বা বাংলাদেশে কেউ যদি এই ধরনের কোনো চিঠি পেয়ে থাকেন, এটা কি অল অফ সাডেন তাকে অ্যারেস্ট করা হবে, না তার কাছে চিঠি পাঠানো হবে যে তোমাকে ডিপোর্টেশন প্রসিডিং হাজির হতে হবে? এটা তো দুইটা প্রসেস। একটা তো হচ্ছে যে নোটিস টু অ্যাপিয়ার ইস্যু করবে, হ্যাঁ, চার্জশিট দাখিল করবে, তাকে সার্ভ করবে, কোর্টের ডেট দিবে, এই হচ্ছে একটা প্রসেস। কিন্তু যদি দেখা যায় তার রিস্ক আছে, সে পালিয়ে যেতে পারে, তাকে ধরতে হবে, সে আফটার অল একটা ক্রিমিনাল, হ্যাঁ, এই ধরনের কোনো সিকিউরিটি রিস্ক থাকলে, হ্যাঁ, বা কোর্টে সে হাজির হবে কিনা, তখন তাকে অ্যারেস্ট করতেই পারে। অ্যান্ড দেন সো একটা বুঝলাম যে ক্রিমিনাল অফেন্স, আর একটা হলো যে আপনি একটু যেটা বলেন মাইনর, যে হয়তো তার নামের মধ্যে একটু নাম 2 নাম আছে, অথবা ডেট অফ বার্থ 2টা আছে, বা নাম 2টা আছে, অনেকেই 2 নাম অনেক সময় ব্যবহার করে। এইটাকে ডিফেন্স করার কোনো আপনার ইয়ে আছে কিনা? আচ্ছা, আছে, ক্ষেত্র বিশেষে আপনার সেকশন 237 ওয়েভার আছে। আপনি যখন ডিপোর্টেশন প্রসিডিংসে থাকবেন, আপনার বিভিন্ন ওয়েভার আছে, সেটা আপনার কোয়ালিফাই করতে হবে এবং কোয়ালিফাইং রিলেটিভ থাকতে হবে। এইগুলো একটা। আরেকটা জিনিস কি বললেন, ওই যে ছোটখাটো অপরাধ যেগুলো বললেন আর কি, সরি, ওই যে নামের ব্যাপার। আপনারা জানেন সিনেটর কেনেডি কোনো একটা সময় যতবারই প্লেনে উঠতে নিত ততবারই তাকে ধরা হতো, সে নো ফ্লাইং লিস্টে চলে গেছিল ফর সাম রিজন, সিনেটর কেনেডি। আচ্ছা, আমার ক্লায়েন্ট আছে এখন, উনি আসলেন ধরেন এই দেশে, ন্যাচারালি একটু চেঞ্জ করে বলতে হবে, হ্যাঁ, সে 80 সালে আসছেন। উনি নাকি না ধরেন 2020 সালে আসছেন, উনি নাকি 2017 সালে এখানে তার মানে স্টেপ কি যেন বলে, স্টেপ, তার বাচ্চাকে আর কি, স্টেপ হোক আর যাই হোক, শিশুকে সে করেছেন। জি, মাসুদ ভাই আপনার সাউন্ড মিউট করতে হবে। মাসুদ ভাই শুনতে পাচ্ছেন?
আপনার সাউন্ড একটু মিউট করেন প্লিজ। জি, তো ফলে এই যে ব্যাপারটা, উনি তখন এই দেশেই ছিলেন না, কিন্তু ওনার ওই যে প্রথমে মোহাম্মদ দিয়ে শুরু হয়, শেষ হয় রহমান দিয়ে, হ্যাঁ, এই গণকেসে আমি ওই কাগজপত্র এনে নিয়েছি এবং দেখলাম যে হ্যাঁ আসলে এই নামে কেস আছে, কিন্তু তখন উনি অমুক পত্রিকাতে অমুক টিভি নেটওয়ার্কে কাজ করতেছেন, বিভিন্ন দেশে যাচ্ছেন, উনি এই দেশে আসলেনই অমুক সালে, তার আগের ঘটনা, কিন্তু ওই ভেজালে পড়ে গেছেন উনি, বুঝতে এবং পারছি। এটা মানে শেষ আর হচ্ছে না, এখন কোর্ট কাচারি করতে হবে। তো ফলে এই ধরনের সমস্যা হলে তো সেখানে ডিফেন্ড করবেনই। আর ওই যে সবসময় যেটা বলি, নিজের বুঝ পাগলও বুঝ, আপনি চিঠি পাবেন আর আপনি উকিলের কাছে যাবেন না, সেটা তো আপনি বুঝবেন কি করতে হবে। এখন জল ঘোলা করে উকিলের কাছে যাবেন না প্রথমে যাবেন, সেটার সিদ্ধান্ত আপনার, কারণ আপনি ওই মার্ডার কেসের আসামিও নিজেকে নিজে রিপ্রেজেন্ট করতে পারে। সুতরাং আমি জি। যদি এখন বলি উকিলের কাছে যাবেন, এটার সাথে আমার ওই লাভের সম্পর্ক আছে, বা ভাববে যে আমি পয়সার জন্য বলতেছি, সুতরাং আপনিই বুঝবেন আপনার কি করতে হবে, এই হলো কথা। থ্যাংক ইউ মোট কথা সো মাচ, হচ্ছে, থ্যাংক ইউ, এটা আপনাকে take অনেক care ধন্যবাদ সময় দেওয়ার জন্য। জনাব অ্যাটর্নি মীর ধন্যবাদ। মিজান আমাদের সাথে ছিলেন এবং উনি যেটা আলোচনা করলেন তা হচ্ছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব যে বাতিল করার যে উদ্যোগ ট্রাম্প প্রশাসন নিয়েছেন, এই বিষয়টি তিনি ব্যাখ্যা করেন। থ্যাংক ইউ মীর মিজান, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দর্শক আমাদের সাথে আছেন জনাব সানিমুল্লাহ এক্সকিউজ মি, নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 32 থেকে, যেটা জামাইকার একটা বিশেষ এলাকা থেকে তিনি নির্বাচন করছেন, এবং নির্বাচন নিয়ে তার যে প্রস্তুতি এবং কর্মসূচি এবং তার যে কমিউনিটির প্রতি তার এপিলকে বিষয়ে জানার চেষ্টা করব। জনাব সানিমুল্লাহ, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। Hey, my name is Mohammed Mola. I'm running New York State Assembly District 32, June 23, our primary election day. Raise the wages. Senior care for all. Support small business. Improving local infrastructure. Stronger school. Affordable housing. Fair immigration policies. Please vote for me, vote for Mola. Vote for me, vote for Mullah. Okay, so go ahead. থ্যাংক ইউ সো মাচ তার ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড যেটা আমাদের কমিউনিটিতে যেটা গ্রেট একটা প্রোগ্রাম হয়, যেটা টাইম এক্সক্লুসিভ প্রোগ্রাম, ইজ দ্য আই এম রিয়েলি অনার অ্যান্ড আই ফিল ভেরি হাম্বল অ্যান্ড প্রিভিলেজ জয়েন করার জন্য। এখানে যারা যুক্ত আছেন প্রত্যেকে আমাদের অভিভাবক, আমি মনে করি আমাদের সমাজের অভিভাবক, এবং প্রত্যেকে আমাদের কমিউনিটিতে অনেক বেশি অবদান রেখে গেছে। এবং আপনাকে আরেকবার ধন্যবাদ সকলকে একসাথে প্রতিদিন করে যে আমাদেরকে ইনফরমেশনগুলো আপনারা দেন, এতে করে আমাদের কমিউনিটি অনেক উপকৃত হয়। থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন। আমার নাম মোহাম্মদ মোলা, আমি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি 32 থেকে আপনার রান করতেছি। ইজ দ্য ফার্স্ট মুসলিম, ফার্স্ট সাউথ এশিয়ান ক্যান্ডিডেট। সো আপনাদেরকে আমি অনুরোধ করবো, আমার একটাই মেসেজ, সেটা হলো যে আপনারা জানেন যে অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 32 এটা সাউথ ইস্ট জামাইকা, দেন সাউথ জামাইকা, দেন রাজডেল বিএলএস, এই সাউথ জামাইকাটা পুরো এরিয়া। আপনারা জানেন যে লাস্ট 10 years সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং সাউথ এশিয়ান কমিউনিটি এখানে। সো এখানে সবসময় লাস্ট 35 years অনারেবল অ্যাসেম্বলি ওম্যান আপনার বিবিন কুক ছিল, উনি রিটায়ার্ড করছে। আমরা এখন 5 জন ক্যান্ডিডেট প্রতিদ্বন্দ্বিতা করতেছি। অনেক একটা সম্ভাবনার জায়গা আছে, সেটা হলো যে এটা যে ব্ল্যাক আমেরিকান কমিউনিটি তারা লিড করে, এই কমিউনিটিটা আপনার ওরা 4 জন ক্যান্ডিডেট। সো ওদের ভোটগুলো স্প্লিট হবে, এবং আপনারা জানেন 2022-এ সর্বোচ্চ 8,000 ভোট এখানে প্রাইমারিতে আপনার কালেক্ট হয়েছিল। সো এবার যেহেতু আমরা 5 জন ক্যান্ডিডেট, আই বিলিভ অল্প সংখ্যক ভোট লাগবে উইন করার জন্য, কিন্তু আমাদের ওই পরিমাণ ভোটটা ইনশাল্লাহ এখানে আছে। আই এম নট সেইং যে আমাদের বাংলাদেশ কমিউনিটির ভোট দিয়ে আমরা নির্বাচন করতেছি না। আমার ক্যাম্পিংয়ে আমরা আপনাদের সাউথ এশিয়ান অনেক ইনভলভ হয়েছে, আফ্রিকান অনেক কমিউনিটি ইনভলভ হয়েছে, আপনারা দেখবেন আমার ক্যাম্পিংয়ে। And then others community, Spanish community, then আপনার সাউথ আপনার যেটা আমরা ইন্দো ক্যারিবিয়ান বলি, গাইনিজ কমিউনিটি, লটস অফ পিপল ইনভলভ আওয়ার ক্যাম্পিংয়ে। সো আমার মনে হয় নিউ ইয়র্ক স্টেটের ফার্স্ট ফাইলিং করছি সেপ্টেম্বরে লাস্ট ইয়ার, এত আর্লি কেউ ফাইলিং করে নাই, এবং আমি প্রিপারেশনে কাজ করতেছিলাম ফেব্রুয়ারি থেকে, র্যান্ডম আমার পিটিশনিং থেকে শুরু করে এভরিথিং করতেছি। বাট এখানে কিছু প্রবলেম ফেস করতে হয়। আপনারা জানেন যে আমরা যারা এদেশে কখনো ক্যান্ডিডেট হয়ে ওরা আমাদের বিরুদ্ধে অনেক বড় প্রবলেম করে। ঠিক আমার বেলায় ঘটছিল, আমি যখন আপনার পিটিশন করার পরে ওনারা কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগ আনছিল।
সো অভিযোগ আনলে কি হয়, আপনার অনেকগুলো সময় নষ্ট হয়, টাকা নষ্ট হয়, অ্যাটর্নি হায়ার করতে হয়, তারপর ওরা পারে নাই। আমি আমাকে প্রুভ করছি যে আমার পিটিশনিংটা ঠিক ছিল, বাট আল্লাহ আমাকে একটা গিফট দিচ্ছে, সেটাও আপনারা জানেন, যখন একের অধিক কোন ক্যান্ডিডেট থাকে সেখানে কিন্তু আপনার লটারি হয়, কিন্তু লটারিতে আমার নামটা প্রথম আসছে, যার জন্য আপনারা যখনই ভোট দিতে যাবেন এই ডেমোক্রেট প্রাইমারিতে, আপনারা জুন 23 আপনারা দেখবেন প্রথম নামটা আমার মোহাম্মদ মোলা। সো অলওয়েজ বলে যে গড ইজ ডিলে নট ডিনাই। সো সেকেন্ড চ্যালেঞ্জ যেটা, ওরা যখন আমার ফান্ড রাইজটা, অনেক বড় একটা ফান্ড রাইজ করছিলাম, আমি অনেক ভালো একটা ফান্ড রাইজ আমার এলাকা থেকে, আপনারা জানেন যে আমি গ্রাসরুট ক্যাম্পিং করতেছিলাম, আমি ছোট্ট ছোট্ট অ্যামাউন্ট থেকে, আমি কোনো কর্পোরেট মানি নেই নাই, কোনো কর্পোরেটের কাছ থেকে টাকা নেই নেই, ছোট ছোট গ্রাসরুট ক্যাম্পিং করে আমি আমার ক্যাম্পিংটাকে ম্যাচিং ফান্ড করছি। ওই মুহূর্তে ওরা আবার অবজেকশন করছে, আমার জন্য নতুন অডিট টিম করছে, অলমোস্ট 105টা আপনার পেন্ডিং করছে, টাকাটা আমাকে দিচ্ছে, হয়তো আমার ইলেকশনের পরে এসে হাতে পৌঁছবে বা মিডল টাইম, এটা ওদের পলিসি আমাদেরকে হার্ড টাইম দেওয়ার জন্য। তো অ্যাজ এ সাউথ এশিয়ান ক্যান্ডিডেট অনেকগুলা বাধা এখানে আপনার পার হইতে হয়, যেটা অন্য অন্য সাধারণ যারা আমরা বাইরে থাকি আমরা অনেক সময় কল্পনাই করতে পারি না, এতগুলা কঠিন সমস্যা আমাদেরকে ফেস করতে হয়। এবং এই ক্যাম্পিংটা চালাতে গিয়ে আমাদের ডোর নকিং করতে হইতেছে, ফোন ব্যাংকিং আপনাকে করতে হচ্ছে, তারপরে মেলিং করতে হইতেছে, রাইট, দেন বিজ্ঞাপন দিতে হইতেছে, ফ্লায়ার, পোস্টার, ফেস্ট এভরি সিঙ্গেল ডে, এবং দিস দ্য ফুল টাইম জব, ট্রাস্ট মি। জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মান্থ ফুল টাইম জব, 7 o'clock ওয়েক আপ, কিডস ড্রপ করার পরে রাতে 12টা-1টা আপনাকে বাসায় ফিরতে হবে যদি সত্যিকার অর্থে আপনি ক্যাম্পিং লঞ্চ করতে চান। দেন অ্যানাদার গুড নিউজ, আমার ক্যাম্পিং এর আমরা এই পর্যন্ত 5000 ডোর নক করছি অ্যান্ড ওভার 10,000 আমরা আপনার ফোন ব্যাংকিং করছি। দেন আমাদের হাতে যে সময়টা আছে এই সময় আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি সবাইকে সাথে নিয়ে, এবং চমৎকারভাবে সারা আছে, বিকজ লাস্ট 35 ইয়ার্স এখানে তেমন ইমপ্রুভমেন্ট হয় না। আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, ওয়াই এম ফাইটিং। আমি তো স্মল ব্যবসায়ী, আপনারা জানেন আমি একটা ছোট্ট ক্ষুদ্র ব্যবসায়ী, আমি পলিটিশিয়ান না। আপনারা জানেন যে পলিটিশিয়ানরা টাকা নেয়, পিকচার তোলে, তারপর কিন্তু আমাদের কমিটিতে আসে না। 32 অ্যাসেম্বলির যে 32টা আছে, এখানে আপনারা দেখবেন কংগ্রেস ওদের কমিউনিটির, অ্যাসেম্বলি ওদের কমিউনিটির, সিনেট ওদের কমিউনিটির, দেন আপনারা গিয়ে দেখবেন এখানে কাউন্সিলও কিন্তু ব্ল্যাক আফ্রিকান। কিন্তু ওদের এই যে লাস্ট 40-50 ইয়ার্স ওরা অফিসগুলো রান করে, অফিসে একটাও মুসলিম হায়ার করে না, একটাও সাউথ এশিয়ান হায়ার করে না, একজন ইন্দু ক্যারিবিয়ান আপনার কাউকে হায়ার করে না। দ্যাটস মাই ফাইটিং, ইকুয়াল রাইটস। যদি আমার কাছ থেকে ভোট নিতে হয়, আমার লোককে তোমার অফিসে রাখতে হবে, আমাদের লোকদেরকে তোমাকে অফিসে জব দিতে হবে, আমাদের ছেলেমেয়েদেরকে ক্যাম্পিংয়ে তোমাকে হায়ার করতে হবে। সো আমাদের ছেলেমেয়েরা চমৎকারভাবে কাজ করতেছে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর যদি আরো প্রশ্ন থাকে অফকোর্স আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। সংক্ষেপে জানতে চাই, এনি এন্ডোর্সমেন্ট, আপনি এন্ডোর্সমেন্টের কি অবস্থা? অ্যাকচুয়ালি আমরা যারা নতুন থাকি, আপনারা জানেন যে আমাদের কমিউনিটিতে খুব একটা আমাদের প্রতিনিধি নাই, একমাত্র শাহনাহানি ম্যাডাম আর তাছাড়া একজন আমাদের জাজ আছে সুমসাই তাপা, ওনারা আসলে উইলিংলি কাউকে তেমন এন্ডোর্স করতে আমি দেখি না। আর আদার যারা কমিউনিটি আছে ওরা যখন, ওদের তো অনেক প্রতিনিধি এখানে, ওরা কিন্তু ওদেরকে এন্ডোর্স করে। আর যারা এখানে আমরা ভাবি যে না ওরা সাউথ এশিয়ানকে হেল্প করে বা সাউথ এশিয়ানদের সাথে থাকবে, বাট দেখা যায় আসলে ব্যাপারটা তা না, ব্যাপারটা একটু অন্যরকম। ওনারা ওনাদের মতের কথা বলে, দেন ওনাদের পক্ষের কথা বলে, লটস অফ থিং হ্যাপেন। সো আমাদের আপনি তো সাউথ এশিয়ান, আপনি দেশি, আপনার বিরোধী যে ক্যান্ডিডেট, যদিও সে দেশি না, কিন্তু তাকে ড্রাম এন্ডোর্স করেছে, হোয়াট ইজ দ্য রিজন? অ্যাকচুয়ালি ড্রাম কিন্তু আপনার একটা নন প্রফিট অর্গানাইজেশন, এটা ড্রাম বিট, ওনাদের আরেকটা ড্রাম বিটস, হ্যাঁ ড্রাম বিটস করছে জি। এখন দেখেন ওনাদের রাইটস আছে, ওনারা কাকে এন্ডোর্স করবে জানা নেই আমার, বাট আমি একটা মেসেজ পাঠাতে চাই আমার কমিউনিটির কাছে, যারা এন্ডোর্স করছে আমাদের কমিউনিটি নির্মাণে তাদের কতটুকু ভূমিকা আছে, এইটা আপনাদের কাছে আমার একটা কোশ্চেন। দেন আমার সেকেন্ড কোশ্চেন, যাদেরকে ওরা এন্ডোর্স করছে ওরা আমাদের কমিউনিটি নির্মাণে কি ভূমিকা রাখছে আজ পর্যন্ত? আমরা তো লাস্ট 25 ইয়ার্স এভরি সিঙ্গেল দ্য ফাইটিং আওয়ার সেলফ, আমাদের পয়সা দিয়ে করতেছি। আর ওনারা কিছু কর্পোরেট মানি, কিছু নন প্রফিট মানির বেতনভুক্ত কর্মচারী হয়ে কাজগুলো করতেছে। আমি আশা করব ওনারা যদি আমাদের মতো পারে আসতে বলেন করতে, নিজের টাকায় নিজে পরিশ্রম করে টাকা উপার্জন করে নিজের টাকায় বলেন যে কিছু করার জন্য কমিউনিটির জন্য। আমি তো ওই বেতনভুক্ত না,
আমি কিন্তু আমার টাকায় আপনি আপনার টাকায় ঘুরতেছেন। এখানে আমরা যারা আছি কমিউনিটিতে, আমরা প্রত্যেকে নিজে জব করার পরে, ব্যবসা বাণিজ্য করার পরে, বাচ্চাদেরকে সময় না দিয়ে আমরা কমিউনিটির জন্য কাজ করি। কিন্তু যারা করতেছে ওনারা কিন্তু বেতনভুক্ত, ওনারা ওনাদের বেতন পাওয়ার পরে কমিউনিটির জন্য কাজ করে। সো নো কমেন্টস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। এনিবডি হ্যাভ এনি কোয়েশ্চেন? ইব্রাহিম স্পিক এনি কোয়েশ্চেন অর এনিবডি? না, আমার এটাই কথা যে আমাদের সাউথ এশিয়ান নিয়ে যারা নিউ ইয়র্কে কথা বলেন সবসময়, সাউথ এশিয়ানদের পাশে থাকাই আমাদের দায়িত্ব। এবং আমি মনে করি আমাদের বাংলাদেশে একজন সানি মোল্লা বা যেই হোক, আপনি পাস করবেন ফেল করবেন এটা পরের ব্যাপার। আমরা যেহেতু এই পরিচয় আমাদের বাংলাদেশি, আমি মনে করি আমাদের পাশে দাঁড়াতে হবে। আমাদের এখানে এমন অবস্থা হয় নাই যে মানে আমরা একজন আরেকজন প্রতিদ্বন্দ্বিতা নেমে গেছি, বা আমরা ছোটখাটো সংগঠন যারা যাদেরকে আমরা হেল্প করি, বা যারা আমাদের নিয়ে রাজনীতি করেন বা আমাদের নিয়ে নাগরিক আন্দোলন করেন, তারাও আমাদের মানুষজনের পাশে দাঁড়াবেন। সালিমুল্লাহ, অল দ্য বেস্ট। আপনি একজন বাংলাদেশি, নির্বাচনে কি হবে এটা আমরা জানি না, কিন্তু একজন বাংলাদেশি হিসাবে আপনি যখন জনগণের কথা বলে, আপনার কথাবার্তা খুব ভালোই মনে হচ্ছে। সব রাজনীতিবিদরা অবশ্য ভালোই বলেন, ওই ক্ষমতায় যাওয়ার পর কেউ স্বৈরাচার হয় কেউ হয় না, বাট সেটা অন্য প্রসঙ্গ। আপনি ভালো করবেন, ভালো বলতেছেন, আমরা আপনার পাশে আছি। আপনি এখন নিউ ইয়র্কের নির্বাচন এগুলা শুনেন, এই ডেমোক্রেটরা আরো বেশি কাঠামোগত ভাবে শুনেন, মানে এটা তো এখন বললে আপনার তাহের সাহেব রাগ করবেন। মানে এই ডেমোক্রেটদের রাজনীতি আরো বেশি কাঠামোগত, আরো বেশি কুক্ষিগত কোনো মানুষের কাছে, এবং নিউ ইয়র্কের রাজনীতি আরো বেশি জটিল। এইসব কারণে লোকজন ডেমোক্রেট দল থেকে বন্ধু সরে যাচ্ছে, এবং এটা আমরা আগামীতে দেখব। আমরা উইশ ইউ অল দ্য বেস্ট। আপনি ভালো থাকেন, আপনি ভালো করেন। এবং আমরা আপনার কুরকুরানি একটা শব্দ আছে, কুরকুরানি যায় না, আপনি সুযোগ পেলেই এই ডেমোক্রেট শুরু করে দেন। যে যেখানে আছেন সবাই সানিমুল্লাহ এবং আমাদের যে যেখানে দাঁড়িয়েছে, আমরা তাদের পাশে বিনা প্রশ্নে আছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনাকে। কুরকুরানি একটা শব্দ আছে, এটা বাদ দেন। ওই যে সুযোগ পেলেই ডেমোক্রেটে নিয়ে গেছে কান, ওই শকুন নিয়ে গেছে দোরো কান, এই যে একটা অবস্থা আপনার, এটা করে যে শেষ হবে। ডেমোক্রেট দলের মধ্যে যে পরিমাণ অন্তর্কলহ, শুনেন, নতুন এরা কেউ দাঁড়াইতেই পারে না। এই ডেমোক্রেটরা আরো বেশি পার্টি বস, এগুলোর বিরুদ্ধে এটা সব রিপাবলিকান পার্টিতেও আছে, দাঁড়াইতে পারবে না। রিপাবলিকান পার্টিতেও এটা আছে সেম। পার্টি বসরা মাফিয়াদের মতো কন্ট্রোল করতেছে দল বিভিন্ন জায়গায়, মানে বিশেষ করে নিউ ইয়র্ক, নিউ জার্সি আমরা খবর জানি। নতুন একজন লোক, সে মানে রাজনীতিতে নামা একজন কমিউনিটি সংগঠন, একটা নতুন অভিবাসী গ্রুপের, ইট ইজ ভেরি টাফ। এবং সেখানে আপনারা এই পার্টি বসরা নিয়ন্ত্রণ করে এইসবকে। সো এটা খুবই জটিল, এবং এটা লেগে কি ট্রাম্প দায়ী? এটা বললেই আপনারা অলরাইট শেষ, এটা শেষ করে দেন। এটা নিয়ে মনে হয় না ইব্রাহিম ভাই অত্যন্ত চৌকস কথাবার্তা বলেন। আমি অন্য কিছু বলতে চাচ্ছি না, শুধু এইটুকু বলতে চাই, একটু মনে করিয়ে দিতে চাই আর কি, যে মেজরিটি ভোট দিয়েছিল যে এপস্টিন ফাইলগুলোকে বের করা হোক। শি ভোটেড ফর ইট, শি রিসিভড এ কল ফ্রম ডোনাল্ড ট্রাম্প। তুমি এরকম ভোট দিছো কেন? ভোটের উপরে ভোট দিছো কেন? আমি তো চাই এগুলো বের হোক। নো, এতে আমাদের কারো ক্ষতি হয়ে যাবে, তা তুমি জানো। সো উইথড্র করো, নাহলে বের করে দেবো তোমাকে, তোমার পরবর্তী ইলেকশন শেষ করে দেবো। এটা ডেমোক্রেট এত দূর যায় না আর কি। টাকার কালসন ছেড়ে চলে গেছে, এত দূর ডেমোক্রেটরা এখনো যায় নাই, আছে দ্বন্দ্ব আছে, দ্বন্দ্ব আছে, এত দূর যায় না। থ্যাংক ইউ মাসুদ ভাই আপনাকে। সানি মোল্লা আমার ছোট ভাইয়ের মতন, আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি। এবং সত্যি এটা হাঁটি পা করে আজকে শুরু হচ্ছে সানি। একটা দিন, ওই যে ইব্রাহিম ভাই খুব সুন্দর বললেন যে একটা দিন আসবে যে যখন আমাদের জন্য এটা কমন হয়ে যাবে। এখন কেউ সাহস করে যাচ্ছে, এখন থেকে 40-50 বছর পর আমরা থাকবো না, কিন্তু এই যে শুরু করে দিয়ে যাচ্ছে, দ্যাট উইল সাস্টেইন। এবং আমাদের কমিউনিটি, সাউথ ইস্টার্ন কমিউনিটি, না ওইটাই ওই বিষয়ে আমরা আলোচনা করছিলাম, যে গতকালকে আমরা যখন আলোচনা করছিলাম, আমরা যে সানিমুল্লাহ যেখানে আছেন, সেখানে আপনার ড্রামের মতো সংগঠন যারা বলেন যে সাউথ এশিয়ান দেশিদেরকে আমরা আপহোল্ড করতে চাই, তাদেরকে এম্পাওয়ার করতে চাই, সেখানে যখন তাদের বিরোধী কাউকে ওনারা এন্ডোর্স করেন, এটা নিয়ে প্রশ্ন আসে আমাদের কমিউনিটির মধ্যে। এবং এই প্রশ্নই আমরা জানতে চাচ্ছিলাম, হোয়াট ইজ দ্য রিজন, কেন তাদেরকে এন্ডোর্স করা হয়নি, অন্যকে এন্ডোর্স করা হলো কেন? এটা কি আপনার আইডেন্টিটি পলিটিক্স যদি বলা হয়, এটা তো ওনারা যে কাজ করেন, ড্রাম যে সংগঠন, এই সংগঠনটি আইডেন্টিটি নিয়েই আপনার কাজ করে, রাইট? দেশি রাইজিং, সো দেশি তো সাউথ এশিয়ান,
এবং সাউথ এশিয়ান ক্যান্ডিডেট যেখানে আছে সেখানে যদি আপনি অন্য কাউকে, তার বিরোধী কাউকে এন্ডোর্স করেন এবং আপনাকে প্রশ্ন করলে আপনাদের প্রশ্ন করার রাইট আছে আমাদের ভিউয়ার যারা, যে আপনারা কেন তাকে এন্ডোর্স করেছেন, ওকে করেন নাই কেন, এটা জানার রাইট সবার আছে। থ্যাংক ইউ সানিমুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ তাহের ভাই। আমি শুধু একটা মিনিট একটা মেসেজ দিতে চাই আমার কমিউনিটির কাছে। যারা কমিটি নির্মাণে কাজ করতেছে দীর্ঘদিন, তারা আমাদেরকে সহযোগিতা করতেছে। যাদের কোনো অবদান নাই কমিউনিটিতে, তারা আমাদের বিরোধিতা করতেছে। দিস মাই মেসেজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে একটু আগে যেটা বলছিলাম, মাসুদ ভাই আমাদের সাথে আছেন আমাদের স্টুডিওতে, জনাব অ্যাটর্নি নাজমুল আলম। দীর্ঘদিন পরে উনি এসেছেন, ওনাকে অনেকদিন আমরা দেখি নাই। নাজমুল ভাই বলেন, আপনি এতদিন আপনাকে দেখলাম না কেন আমরা? ধন্যবাদ তাহের ভাই, ধন্যবাদ দর্শক শ্রোতা, সেই সাথে আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি যদি জিজ্ঞেস করেন যে কেন, আমি একটু ব্যক্তিগত কারণে একটু ব্যস্ত ছিলাম, অন্য কোনো বিষয় না। তো মাশাআল্লাহ এখন আবার আপনাদের সবার মধ্যে আসছি। আর আমি চেষ্টা করছি ইনশাল্লাহ কুইন্সে, আমি হয়তো আরেকটা আমার অফিস সবসময় ম্যানহাটনে ছিল, এখনো আছে। কুইন্সের জ্যাকসন হাইটে আমি খুব সম্ভবত আরেকটা সেকেন্ড অফিস নেওয়ার চিন্তা ভাবনা করছি, কারণ বর্তমানে এই যে ট্রাম্পের যে জিনিসটা শুরু হয়েছে, আপনি যদি একটু সময় দেন আমি একটু বলি। তাহের ভাই, আপনি জানেন আপনার সাথে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব, ভ্রাতৃত্বের সম্পর্ক। সেটাতে আমি যা দেখলাম, যে আপনি জানেন আপনি অনেক দিনের পুরনো, অথচ এই আমেরিকাতে অন্তত গত 25 বছরের প্র্যাকটিসিং আমি যা দেখেছি, আমরা সবচেয়ে বেশি কঠিন সময় পার করলাম বুশের আমলে, তারপরে সেখান থেকে ওবামার সময়টা মোটামুটি ভালোই কাটছে, এরপরে ট্রাম্পের প্রথম টার্ম, এরপরে বাইডেনের, এবার ট্রাম্পের সেকেন্ড টার্ম। পার্থক্য যেটা, সেটা হচ্ছে যে 2017-তে প্রথম যখন ট্রাম্প এলেন ক্ষমতায়, তখন ইমিগ্রেশনের ব্যাপারে উনি অনেক পদক্ষেপ নিয়েছিলেন। উনি যে ভুলগুলো করেছিলেন সেইগুলো উনি সংশোধনের চেষ্টা করছে এই সেকেন্ড টার্মে, যেটা গত বছরের থেকে উনি শুরু করেছে। আপনি জানেন যে আইস নিয়ে চারিদিকে অনেক কথাবার্তা চলছে। একটু আগে আপনাদের শ্রদ্ধেয় যারা অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন অনেকেই বললেন ডিন্যাচারালাইজেশন নিয়ে কথা বললেন, হুইচ ইজ দ্যাট ন্যাচারালাইজেশনটা করবে। আমি এখানে একটু ক্লারিফিকেশন দিতে চাচ্ছি অ্যাকচুয়ালি। তো ট্রাম্পে প্রথমে যখন ইলেকশন করলো 2016-এ, 17-তে উনি যখন ক্ষমতা নিল, তখন ওনার কিন্তু মেইন যে স্লোগানটা ছিল সেটা ছিল বর্ডার ওয়াল, আপনি যদি মনে রাখেন। হ্যাঁ, আর এইবারে যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি আইস। তো আইসের যে কর্মকাণ্ড, এটাতে জানেন যে এটা পক্ষে বিপক্ষে দুই দিকই আছে। তো আইসের মাঝখানে যেটা আমি দেখছি সেটা হচ্ছে যে উনার এই ট্রাম্প বেসের মাঝে একটা ফাটল দেখা দিচ্ছে। এই আইস নিয়েই আইসটা ভেঙে যাচ্ছে। হ্যাঁ, তো এটা দুই দিকেই যাচ্ছে। ট্রাম্পের যে আর কি মাগা যেটা আছে, সবাই বলে ম্যাগা, তো এনিওয়ে ওটাতে কিন্তু ফাটল দেখা দিয়েছে এবং অনেকেই ওটার থেকে করেছে, পদত্যাগ করেছে, ব্যাকলাশ করতেছে, ব্যাকফায়ার করতেছে। এটা কারণ হিসাবে আমি এই জন্য বলতে যাচ্ছি যে ইমিগ্রেশনের ব্যাপারটা কিন্তু এখন আর ট্রাম্পের অতটা পপুলারিটি নাই আমেরিকার ভিতরে। আর যেহেতু উনি সেকেন্ড টার্মে চলে আসছে, কাজেই থার্ড টার্মে ওনার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা আর আছে another 2 years। তো এখন যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে কি, যে উনি একটা সর্বশেষ চেষ্টা করছে যে উনি কোনো ইমিগ্রেশন সংক্রান্ত কোনো লেগেসি রেখে যাবে কিনা। ঠিক আছে মাসুদ ভাই, আপনি জানেন যে অমাবস্যার পরে নতুন সূর্য, নতুন আশায় পূর্ব দিগন্তে উদিত হয়, রাইট? 2 বছর একটু অমাবস্যার মধ্যে থাকতে হবে, হয়তো 2 বছর পরে দেখবেন পূর্ব আকাশে নতুন দিগন্ত, নতুন সূর্য উদিত হয়েছে। হ্যাঁ, ইব্রাহিম চৌধুরী খোকন, আপনি আশা করি আপনি আনন্দিত হবেন। নতুন দিগন্ত না, শুনেন, যদি ইমিগ্রেশনের জন্য সত্যিকার অর্থে কিছু হয়, প্রেসিডেন্ট রোনাল্ড রিগেন করে গেছিলেন এবং আরেকজন রিপাবলিকান করবেন। So the great party will do the great work. বাকি সব রাজনীতি great party, great work, great eyes, great eyes। এই আইস কিন্তু ভেঙে যাচ্ছে, গলে যাচ্ছে গরমে, কিন্তু আইসে ফাটল দেখা দিয়েছে। তো এটাই ডোনাল্ড ট্রাম্পের একটা অর্ডারলি ওয়েতে ইমিগ্রেশনকে নিয়ে আসা এবং সত্যিকার অর্থে দেশে ইমিগ্রেশনদের একটা ইমিগ্রেশন সংস্কার আইন বা ইমিগ্রেশনের জন্য একটা বড় কোনো কাজ করে যাওয়ার মধ্য দিয়ে
ডোনাল্ড ট্রাম্প উইল জি বি রিমেম্বার্ড আমি মনে করি। যাই হোক, নাজমুলের বক্তব্য শেষ করে ফেলি আমরা। হ্যাঁ, আমি সংক্ষেপে শেষ করছি। এখন আমার একটা সাজেশন, উনি তো আমার কথা শুনবেও না, মানে আমি ডোনাল্ড ট্রাম্পের কথা বলছি। তো উনি যদি অ্যাকচুয়ালি ইমিগ্রেশনে কোনো লেগেসি রেখে যেতে চায়, সেটা আইস দিয়ে, বর্ডার ওয়াল দিয়ে, তারপরে এই যে ডিন্যাচারালাইজেশন করে, এইগুলো কোনো কিছুই কিন্তু অ্যাকচুয়ালি মানুষ মনে রাখবে না, এবং ওনার লেগেসিও কোনোদিন হিস্ট্রিতে লেখা হবে না। উনি একটা ভাবেই হিস্ট্রিতে ওনার লেগেসি রাখতে পারবে, সেটা হচ্ছে যে আপনি দেখেন যে 3টা জায়গায়, সেটা হচ্ছে হাউস, সিনেট এবং প্রেসিডেন্ট, হোয়াইট হাউস, 3টা জায়গাতে যেহেতু এখনো রিপাবলিকানরা আছে, উনি কিন্তু একটা ইমিগ্রেশন বিল দিতে পারে। হ্যাঁ, এবং উনি কিন্তু কিছুদিন আগে বলছিল যে আপনার যে পার্লামেন্টারিয়ান আছে, যে সিনেটর, তাকে ফায়ার করা হোক। আমিও কিন্তু এটার ওনার পক্ষে, কিন্তু কি জন্য, এই যে লাস্ট টার্মে কিন্তু এই পার্লামেন্টারিয়ান কিন্তু আপনার একটা বিল আটকে দিয়েছিল, সেটাতে সুষম ইমিগ্রেশন, যেটা কম্প্রিহেন্সিভ ইমিগ্রেশন লটা, এটা পার্লামেন্টারিয়ান বলছিল যে না, এই বিলটা আলাদাভাবে আনতে হবে। এখন আমার কথা হলো, পার্লামেন্টারিয়ানকে যদি ফায়ার করে, ঠিক আছে, ভালো কথা, ফায়ার করো, সে চাকরি করে, ফায়ার করে দাও, কিন্তু উনি এখন ফায়ার করার পরে যদি উনি নিজের থেকে আরেকটা বিল ওইখানে যদি দেয়, এবং যেখানে ওনার একটা থাকবে যে কিভাবে এই দেশে যারা এসে গেছে, যাদের ব্যাকগ্রাউন্ড ভালো আছে, তাদেরকে কিভাবে এখানে গ্রিন কার্ড দেওয়া যায় অথবা লিগালাইজ করা যায়, রেদার দেন ওপেন বর্ডার আর সবাই অ্যাসাইলাম করুক, এইটা হচ্ছে, এইটা যদি উনি করতে পারে, এখনো সময় আছে, এটাই আবার লিগেসি ওনার, এইটাই হবে ওনার লিগ্যাসি। আর এটা যদি উনি করতে না পারে, তাহলে ট্রাম্প কিন্তু ওই অন্য 10 জনের মতো উনি ভ্যানিশ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ভেরি ওয়েলকাম। আপনার সাথে একদিন কথা বলবো, ডিটেইলস পেয়েছি আপনাকে। থ্যাংক ইউ মাসুদ ভাই, আপনার কাছে আসতেছি আমি একটু পরে, বিকজ আপনার সাথে লম্বা আলোচনা আছে বাংলাদেশকে কেন সাপোর্ট করলো না ভারত সাধারণ পরিষদের নির্বাচনে, এই বিষয়টি আপনার কাছে শুনবো। বাট একটু আগে ওয়ার্ল্ড কাপ শুনিনি, আপনিও তো ওয়ার্ল্ড কাপের ফ্যান। ইব্রাহিম সিদ্দিক খোকন, ওয়ার্ল্ড কাপে কি হচ্ছে? ওয়ার্ল্ড কাপে তো বিভিন্ন ধরনের ফ্রড প্রতারকরা ভর্তি হয়ে গেছে প্রতারণা করার জন্য, পকেট কাটার জন্য। আপনি কি মনে করেন, ট্রাম্প প্রশাসন যখন ক্ষমতায়, তখন পকেট কেটে শেষ করে দিচ্ছে সবাই, এটা হাউ দে উইল প্রটেক্ট আস? এটা তো একটা এখন সারা পৃথিবী থেকে ওয়ার্ল্ড কাপের ফ্যানরা আসতেছেন, এটা গ্রেট সিটি, ডেমোক্রেট সিটি, আপনারা মানে এটা নিয়ে আমরা সবাই প্রাউড ফিল করি। আপনি গ্রেট সিটি, ডেমোক্রেট সিটি মানে এটা কি বুঝলাম না আপনার, এখানে খেলা হবে এটা বলতে। আমি তো খারাপ কিছু বললাম না, আমাকে খারাপ বলা পর্যন্ত অপেক্ষা করতে দেন। বাই দিস টাইম মানে আমাদের ডাক্তার সাহেব মানে অস্ত্র ধরে আছেন, কিছু হইলে উনি হামলে পড়বেন। আমি শুধু বলতেছি গ্রেট সিটিতে এই যে শুনেন, অনেক ট্যাক্সি, ফেক ট্যাক্সি, এগুলা থেকে মানে রক্ষা পেতে হবে, আইসের হাত থেকে রক্ষা পেতে হবে। আমরা সাবওয়ে এগুলাতে চলাচলের সময় সতর্ক থাকতে হবে। সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ আসছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, পদে পদে FBI, আইন শৃঙ্খলাকারী স্টিং অপারেশনের লোকজন থাকবে, নানান ভাবে প্রভোগ করবে, ওই যে মানে তুমি কি জেহাদ করতে চাও, ওইটা করো, এই সমস্ত খাজুরে আলাপে যোগ দিয়েন না। সুতরাং এই সময়টা খুবই অনেকটা স্ট্রিং অপারেশনের জন্য গোয়েন্দারা প্রস্তুত হচ্ছে, আর হলো এগুলো সিকিউরিটির প্রশ্ন। এবং আমি মনে করি যে এই আগামী 2 মাস নিউ ইয়র্ক, নিউ জার্সি এলাকার লক্ষ লক্ষ মানুষের যে প্রবাহ আসবে সেখানে, এবং আমাদের কিছু ভাইয়েরা আছেন মানে এই ট্যাক্সি চালনা করেন, তারা এই গ্রেট নগরীকে সার্ভিস দেন, এবং এই ভালো আইন মেনে, কিন্তু আইন না মেনে যদি মানে আপনি এই ট্যাক্সি মিটার না নিয়ে আপনার প্যাসেঞ্জার উঠান, এগুলা অনেক সময় ফেক প্যাসেঞ্জার দেখবেন আপনি, ওইটা দেখবেন একটা গোয়েন্দা বিভাগের লোক, এটা আপনাকে নির্ঘাত জেলে যাইতে হইব। আরেকটা বিষয় হচ্ছে প্রস্টিটিউশন। এই সময় এই ওয়ার্ল্ড কাপের সাথে আপনার বিভিন্ন সুন্দরী নারীরা সারা পৃথিবী সফর করে, তো এগুলো পুলিশের লোকজন আন্ডার কভার থাকবে, আপনাকে প্রভোগ করবে, এই সমস্ত ফাঁদে খবরদার পা দিয়েন না। সুতরাং এইসব দিয়ে নানান, আচ্ছা এই যে সাহাব ভাই ফাঁদে পা দিয়ে না, আপনি জ্যাকসন হাইটে আসতে চান, ইউ কুড গেট এভরিথিং দেয়ার। সাহাব ভাই ফাঁদে পা দিয়েন না, সাহাব ভাই ওখানে বসে প্রতিদিন গোনাগুনি করে কারা আসতেছে কারা যাইতেছে, বাট আপনাকে ডাইরেক্ট কানেকশন দিয়ে দিতে পারি, আপনি ফিফাকে দিয়ে দিতে পারেন, জ্যাকসন হাইটে রুজভেল্ট অ্যাভিনিউতে আসলেই আপনি মেসেজ পাবেন, এভরিথিং ইজ দেয়ার। এই সমস্ত ব্যাপারে সতর্ক থাকতে হবে, আপনি জানেন। এবং আমি মানে এটাই, এবং আর তো একদিন পরে 11 তারিখ থেকে শুরু হচ্ছে, মানে 11 তারিখ থেকে আমি নিজেও পার্সোনালি মানে আমার একটা ডিউটি আছে, ওখানে থাকবো। সবার জন্য শুভেচ্ছা, এবং আমরা ফুটবলের আনন্দে মেতে উঠবো এবং নিরাপত্তা নিয়ে আমরা সতর্ক থাকবো। আমার মনে কথা সংক্ষিপ্ত করি, আমরা মাসুদ ভাইয়ের কাছ থেকে শুনি। থ্যাংক ইউ সো মাচ মাসুদ ভাই। আর 3 মিনিট সময় নিয়ে আপনার কাছে, আমি আরিফের কাছ থেকে তারপরে আপনার কাছে আসি। আরিফ, যে 5টা সাবজেক্ট আছে, যে সাবজেক্ট হলে
আপনার এয়ারপোর্টে আপনি তল্লাশি শিকার হতে পারেন, আপনার লাগেজ তল্লাশি হবে। কোন 5টি বিষয় আপনার লাগেজে থাকলে তল্লাশি হবে এটা? ধন্যবাদ আবু তাহের। খুব সংক্ষেপে বলেন, 2 মিনিট। একদম খুব সংক্ষেপে বলছি, আলোচনা আপনাদের এমনিতে জমে উঠেছে। তো স্বাভাবিকভাবেই সবার প্রশ্ন থাকে যে আমি আমার এয়ারপোর্টে যাবার সময় যা যা তল্লাশি করা প্রয়োজন সবই তো সেই বিষয়টি মাথায় রেখে যান, কিন্তু 5টি বিষয়। প্রথম যে বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে যে আপনারা বই যদি সাথে নিয়ে যান, তো বই 2 থেকে 3টা হলে ঠিক আছে, কিন্তু এই 3টার অধিক যদি বই হয়ে যায়, সেটা স্ক্যানারে যখন বইগুলো যায় তখন একটা স্পেশাল ডট চিহ্ন থাকে, যেটা সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়। যার কারণে 2-3টার বই অধিক হলে অবশ্যই বইগুলো আলাদাভাবে চেক করা হয়। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে একটা ক্লিন প্লাস্টিক বা ক্লিন বাহির থেকে যেন দেখা যায় এরকম একটা কিছুতে বইগুলো নেওয়াটার পরামর্শ দেওয়া হয়েছে। দ্বিতীয় যে বিষয়টি, মশলা বা পাউডার জাতীয় জিনিস, যেটা বিদেশ থেকে অনেক মশলা, শুকনো হার্বস, কফি পাউডার, প্রোটিন পাউডার বা মেকআপ পাউডার নিয়ে আসেন, এগুলো অনুমোদিত হলেও এগুলো এক্সরেতে একটা ডিফারেন্ট জিনিস শো করে, এবং বলা হচ্ছে যে এগুলো আলাদাভাবে যেন রাখা হয় পরিষ্কার ব্যাগে। পরিষ্কার ব্যাগের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। তৃতীয়ত, কিছু ওষুধের ক্ষেত্রে বলা হয়েছে, যেমন ট্যাবলেট, সাধারণ ওষুধ, এটা নেওয়া অবশ্যই কোনো সমস্যা নেই, কিন্তু এটা যদি ওষুধের পরিমাণটাও যদি বেশি হয় সেক্ষেত্রে টিএসএ কর্মকর্তাদেরকে আগে থেকে জানাতে হবে এবং প্রয়োজনে ব্যাগটি চেক করতে পারে। আর চতুর্থ হচ্ছে মোড়ানো উপহার, অর্থাৎ আপনারা অনেকে কেউ যদি নিয়ে যায় এবং মোড়ানো উপহার থাকে স্ক্যানে মেশিনে দেওয়া হয়, অনেক সময় স্ক্যান মেশিন সেটাকে ডিটেক্ট করতে পারে না যে উপহারের ভিতরে কি কি আছে, কারণ উপহারের মোলাটে কয়েকটি স্তর থাকে। তো যার কারণে বলা হচ্ছে যে প্রয়োজনে ওই উপহারটি যেন খুলে দেখানো যেতে পারে টিএসএ বা নিরাপত্তা কর্মকর্তাকে, সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়ার কথা বলা হয়েছে। এবং পঞ্চমত, খোলা খাবার, অনেকেই খাবার খাওয়ানো, শুকনো খাবার নিয়ে যেতে পারে, স্যান্ডউইচ, ঘরে বানানো খাবার বা অ্যালুমিনিয়ামের ফয়েল পেপারে, এগুলো এক্সরে মেশিনে যাবার সময়ও অনেক ধরনের প্রশ্ন উঠতে পারে, কারণ খাবারের যে উপকরণ আছে ওগুলো ডিটেক্ট করতে গিয়ে প্রশ্ন উঠতে পারে। এগুলোও বলা হচ্ছে যে শুকনো খাবারগুলোকেও একটা পরিষ্কার পলিথিনে নিয়ে যাওয়া যেতে পারে এবং প্রয়োজন সেটা পরীক্ষা করতে হবে। এই 5টি বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যাই মাসুদ ভাই, এখানে একটুখানি তাসকিন ভাই হ্যাজ কভার্ড এভরিথিং। আমি শুধু একটা, উনি যে পয়েন্ট বলেছেন ইজ 100% রাইট। তার মধ্যে একটা পয়েন্ট আমি একটু অ্যাড করতে চাচ্ছি, ওষুধের ব্যাপারটা। ওষুধের ব্যাপারটা হয় কি, ইউ ক্যানট টেক এনি, যারা ব্যথার অনেক রোগী আছে আমাদের, বাবা মা বা নিজেরাই অনেকে ব্যথার অনেক ওষুধ ইউজ করি আমরা, এর মধ্যে নার্কোটিক্স থাকতে পারে, ট্রামাডল, ফেন্টানিল প্যাচ, এটা সেটা থাকতে পারে। এটা নিয়ে আপনি দুবাইতে গেলে যদি আপনার কাছে প্রেসক্রিপশন না থাকে, ইউল বি অ্যারেস্টেড। আরব আমিরাতের কোনো পোর্টে যদি আপনি যান, ইউল বি অ্যারেস্টেড। সিম্পল, সহজ কথা, আপনার একটা প্রেসক্রিপশন থাকতে হবে। অথবা যেই বোতলের মধ্যে, এটা আমি কেন বলছি, ভুক্তভোগী, আমি নিজে ফেস করে বলছি, যেই বোতলের মধ্যে, সিন্স আমি ডক্টর, আমি বেরিয়ে গেছি, কিন্তু অ্যারেস্ট হয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছিল। যেই বোতলের মধ্যে আপনাকে ওষুধটা দিবে, যে শিশির মধ্যে, যেটা আমাদের কাচ্চু ভাইরা দিয়ে থাকেন, ওর উপর সব লেখা থাকে, দ্যাট হ্যাজ টু বি দেয়ার। আইদার দি প্রেসক্রিপশন, সহজ হলো প্রেসক্রিপশন রাখা, হুইচ আই হ্যাড। আর যদি প্রেসক্রিপশন না থাকে, কে আর ডাক্তারের কাছে আবার পুরা আমার 12টা ওষুধের প্রেসক্রিপশন কে নেবে? কিন্তু 12টা ওষুধেই থাকতে হবে ওটার মধ্যে ওই, আদারওয়াইজ ইউ উইল বি চ্যালেঞ্জড। ইন্টারন্যাশনাল যে কোনো জায়গায় চ্যালেঞ্জ করবে আপনাকে, এমনকি আমেরিকায় ঢোকার সময় চ্যালেঞ্জ করতে পারে। আপনি আমেরিকায় ওষুধ আমেরিকায় ঢোকার সময় চ্যালেঞ্জ করতে পারে, বাট বেরিয়ে গিয়ে অন্য কোনো কান্ট্রিতে গেলে ইউ উইল বি চ্যালেঞ্জড অলমোস্ট এভরিওয়্যার। প্রেসক্রাইব মেডিসিন হলে আপনার প্রেসক্রিপশন সাথে থাকা উচিত, ইউ শুড। অথবা মেডিসিন গুলো নেবেন, আপনার নাম লেখা যে শিশি, ওই যে শিশির মধ্যে আপনার নাম, ব্যাচ নাম্বার, নামটা যে লেখা আছে, দ্যাট প্রুভস দ্যাট ইট ইজ এ প্রেসক্রাইবড মেডিকেশন ইন ইওর নেম, রাইট? তাহলে আপনি আদারওয়াইজ, আর ইফ ইট ইজ নার্কোটিক্স, মানে ট্রামাডল বা পারকোসেট বা যেগুলো খায় মানুষ, বাঙালিদের বেশিরভাগ মানুষ ব্যথার জন্য যেগুলো রাখে, বাবা মা অনেকের কোমরে বা হাঁটুতে ব্যথা থাকে না, তারা এই ওষুধগুলো নেয়। ফেন্টানিল প্যাচ নেয়, ফেন্টানিল প্যাচ এরকম করে সাথে লাগিয়ে নিয়ে যায়। তো এগুলো যদি না থাকে, নার্কোটিক্সে যদি প্রেসক্রিপশন না থাকে, অন্যান্য জায়গার কথা আমি জানি না, দুবাই, আবুধাবি, দে উইল অ্যারেস্ট ইউ। মানে আবুধাবিতে ঠিক বলছি? ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর দি গুড। কেউ এখানে মারিওয়ানা আছে অথবা
টিএলসি ওই এইগুলো টিএসসি এগুলো যদি দুবাইতে পায়, সেখানে কিন্তু দুবাইতে অ্যারেস্ট করে। ওকে, এনিথিং এলস? Cannabis. এনিথিং এলস ক্যানাবিস ভাই আপনি এখানে অ্যাড করতে লিগাল, চান? কিন্তু ওইখানে তারা প্রেসক্রিপশন না থাকলে কিন্তু ওরা অ্যারেস্ট করে ওইখানে। প্রেসক্রিপশন না, দ্যাট মিন্স আপনাকে প্রেসক্রিপশন সাথে রাখতে হবে আর কি। হ্যাঁ, ক্যানাবিস আপনি আমেরিকাতে এখন মোস্ট অফ দ্য স্টেটে এখন লিগাল, সব জায়গায় ক্যানাবিসের দোকান আছে, কিন্তু অন্যান্য দেশে এখনো কিন্তু, রাশিয়াতে কিন্তু লিগাল না। রাশিয়াতেও আপনি জানেন প্রায় কিন্তু অ্যারেস্ট করে যাদের এই সমস্ত ক্যানাবিস জাতীয় প্রোডাক্ট থাকে, এবং ইউএইতে, দুবাই এখানেও কিন্তু করে অনেক সময়। থ্যাংক ইউ সাহাব ভাই। আর সাহাব ভাই আপনার একটু যেটা বলছেন, উনি যেটা বলছেন, দেখ আপনার ফার্মেসি থেকে প্রেসক্রিপশনে যে বোতলগুলো আমরা দেই, এখানে নাম, ডাক্তারের, পেশেন্টের অ্যাড্রেস, ডেট অফ বার্থ, কে ডাক্তার প্রেসক্রাইব করছে, ওষুধের নাম, এনডিসি, কে ম্যানুফ্যাকচার, সবই কিন্তু আমাদের ওই বোতলে থাকে। রাইট। সেই হিসাবে তারা করলে, ফার্মেসিতে কল করলে তারা বাইট করতে পারবে এটা আসলে লেজিট না ইলিগাল। সেই জন্যই আমাদের প্রেসক্রিপশন বোতলগুলো দিতে হয়, ওইভাবে দিতে হয় আমাদের। থ্যাংক ইউ, আপনাকে অনেক এবং এটা ধন্যবাদ। অজস্র অনেক সময় প্রয়োজন, কারণ হলে অনেক সময় হসপিটালে কেউ অ্যাক্সিডেন্ট হলো, কি হলো, তখন কিভাবে তারা জানবে কি ওষুধ নিচ্ছে, তাই না? আর Right, যাওয়ার thanks. সময় গাড়িতে যদি না থাকে ওষুধগুলো, তাই না? থ্যাংক ইউ সো মাচ। ডক্টর মাসুদুর রহমান, আপনার কাছে যাই যে আপনি জানেন সাধারণ পরিষদের যে সভাপতি নির্বাচন, এই নির্বাচনে বাংলাদেশ বিজয়ী হয়েছে, বাট অনেকের কাছে সারপ্রাইজিং মনে হয়েছে যে ভারত কেন বাংলাদেশকে ভোট দিল না, বাংলাদেশের বিরুদ্ধে কেন অবস্থান নিয়েছিল। হোয়াট ইজ দ্য রিজন? রিজনে যাওয়ার আগে যদি আমরা এই ব্যাপারটাকে বলি, তাহলে বুঝতে পারবেন যে এর ইন্টারেস্টগুলা কি, এর লাভগুলা কি, ক্ষতিগুলা কি, তখন বুঝতে পারবেন রিজনটা কি। তখন বললে পরে সহজ হবে জিনিসটা। প্রথমত, দিস ইজ দি 81st আঙ্গা বা ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, 81তম। প্রত্যেকটাতেই বিভিন্ন এলাকা ভিত্তিক, পৃথিবীকে বিভিন্ন এলাকায় ভাগ করা হয়েছে। আমরা যেমন ধরেন সাউথ ইস্ট এশিয়া, এশিয়া প্যাসিফিক এরিয়া আর কি, মেডিটেরিয়ান এরিয়া, বিভিন্ন এরিয়া আছে, বিভিন্ন এরিয়া থেকে রিপ্রেজেন্ট করতে পারে অ্যাজ পার ল, এবং ভোট হয়, এবং সলিড যে ভোটটা হয়, এবং 193 কান্ট্রি, এর মধ্যে 96 ভোট যে পাবে সে জিতবে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যে জিতে সে অনেক বেশি নাম্বার নিয়ে, অনেক বেশি ইয়ে নিয়ে জিতে যায়। কম্পিটিশন খুব যে সবসময় হয় তা না, হয়, বাট নট এভরি টাইম। বাট এটা ছিল, ইট ওয়াজ এ ভেরি কম্পিটিটিভ, কারণ এন্টায়ার ওয়েস্টার্ন ইউরোপ ওয়াজ এগেনস্ট ঠিক না, ওয়াজ ইন ফেভার অফ দি সাইপ্রাস ক্যান্ডিডেট। সাইপ্রাসের যে ক্যান্ডিডেট ছিল, যে মানে যিনি হারলেন আর কি, সাইপ্রাসের যে ওনার নাম হচ্ছে অ্যান্ড্রেস কাকোরিস, KAKOURIS, কাকোরিস, অ্যান্ড্রেস কাকোরিস ফ্রম সাইপ্রাস। যেহেতু উনি সাইপ্রাসের, সেহেতু উনি ইউরোপের ভোটটা এনজয় করেছেন। আমরা উই গট দি আদার ভোটস, আলটিমেটলি মোটামুটি কাছাকাছি ইয়ে ছিল। আমরা উই গট 99 ভোটস, 96 দরকার, 99 ভোটস কোনো রকমে হয়ে গেছে আর কি। আর ওরা দে গট 91 ভোটস, একটা দুজন হতে দেয়নি। তো এইটা কি রিফ্লেক্ট করে, এটা সিগনিফিকেন্স কি? নাম্বার ওয়ান হচ্ছে যে কম্পিটিটিভ একটা রেস হচ্ছে, তার মানে এটা সিগন্যাল দেয় যে অনেক কন্টেস্ট, এখনো পলিটিক্যাল কন্টেস্ট আমাদের মধ্যে বিদ্যমান। ইন দি আঙ্গা বা দি ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির মধ্যে এখনো অ্যালাইনমেন্ট এবং ডিপ্লোম্যাটিক ক্যাম্পেনিংয়ে অনেক কাজের বাকি আছে, সব একদিকে নয়। দুই নাম্বার হচ্ছে প্রেসিডেন্সিটা হচ্ছে একটা হাইলি ভিজিবল রোল, বিরাট ভিজিবল একটা রোল ইন গ্লোবাল ডিপ্লোমেসি। প্রেসিডেন্ট বাইন্ডিং কিছু করতে পারে না, নাথিং বাইন্ডিং, বাট প্রেসিডেন্ট নেগোশিয়েট করতে পারে, শেপ দিতে পারে, বিভিন্ন ইনফ্লুয়েন্স করতে পারে বিভিন্ন ভোটারদেরকে। প্রেসিডেন্ট হ্যাজ গট সার্টেন ক্যাপাবিলিটিস। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রসিডিউরাল অথবা স্ট্র্যাটেজিক ব্যাপারগুলোতে প্রেসিডেন্ট ক্যান ডু সাম নেগোসিয়েশনস। এটা অত্যন্ত মূল্যবান পোস্ট। আর ফাইনালি সেটা হাইলাইট করে যে, ধরেন যে আমরা প্রেসিডেন্ট, তাই তো, বাংলাদেশ তাহলে কি দাঁড়ালো? বাংলাদেশের গ্রোয়িং ডিপ্লোম্যাটিক প্রোফাইল উইদিন মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশনস হয়ে যাচ্ছে। এই প্রেসিডেন্সিকে সিম্বলিক এবং স্ট্র্যাটেজিক একটা হোল্ডার কান্ট্রির পক্ষে ধরা হয় যে খুব সিম্বলিক, একটা সম্মানজনক ব্যাপার। এই হচ্ছে ওভারঅল ব্যাপার। এখন এইখানে তার মানে কি, বাংলাদেশ ডিপ্লোম্যাটিক্যালি
কূটনীতির ইয়ে হিসাবে একটা পৃথিবীতে একটা সম্মানজনক জায়গায় পৌঁছে যায় যখন সে প্রেসিডেন্ট থাকে। এটা প্রবাবলি ইন্ডিয়া চায়নি। ইন্ডিয়ার এর আগেও ব্রিক্সে যখন বাংলাদেশ অ্যাপ্লাই করেছিল টু গেট ইনটু ব্রিক্স, তখনও ইন্ডিয়া ভোট দেয়নি, এখানেও দেয়নি। ইন্ডিয়া ভোট না দিলে হোয়াট আর দি নেগেটিভস, নেগেটিভগুলা কি দেখেন, আমরা একটু আগে বললাম পজিটিভগুলা কি, তাহলে বুঝতে এগুলোই সব নেগেটিভ। মানে ইন্ডিয়া চাচ্ছে না বাংলাদেশ একটা কূটনৈতিকভাবে সম্মানজনক পরিস্থিতিতে আসুক ইন গ্লোবাল পলিটিক্স, বাংলাদেশ তার তলাই থাকুক। দ্যাট ইজ অ্যান ইন্টেনশন বলা যেতে পারে। এরকম আমরা একমত না হতে পারি ইউনাইটেড নেশনসে, বাট অন্যান্য জায়গায় আবার ব্যবসা বাণিজ্য সবই করা যেতে পারে এই একসাথে একমত না হয়েও। অতএব সব কিছু শেষ হয়ে গেছে তা না, বাট ইন্ডিয়া ডিড নট ওয়ান্ট। ইন্ডিয়ার এটার কারণে মানে এটা কেন হচ্ছে, রেডিউসড স্ট্র্যাটেজিক ট্রাস্ট, আমাদের যে স্ট্র্যাটেজিক বিশ্বাস যেটা, সেই বিশ্বাসটা দিল্লির সাথে ঢাকার নেই বা ঢাকার সাথে দিল্লির নেই। তারপরে কম্পিটিশন ওভার রিজিওনাল ইনফ্লুয়েন্স ইন সাউথ এশিয়া। সাউথ এশিয়াতে আপনি যদি একটা বড় একজন মাতব্বর সিটে বসে থাকেন কিছুদিন এবং আপনি যদি ইনফ্লুয়েন্স করা শুরু করেন, তাহলে ইন্ডিয়ার যেই ওভারঅল হেজিমনি ইন সাউথ এশিয়া, যে আমরাই সব কিছু করবো, তাতে বাধা পড়বে বলে ইন্ডিয়া মনে করে, যার জন্য ইন্ডিয়া ডাজন্ট সাপোর্ট বাংলাদেশ। আচ্ছা, আর লাস্টলি হচ্ছে ইন্ডিয়ান কনসার্ন থাকে যে আমরা কি অ্যালাইনমেন্ট করছি উইথ, এখানে থাকলে তো আপনার অ্যালাইনমেন্টগুলো বাড়বে উইথ চায়না, উইথ আমেরিকা, উইথ জাপান, উইথ মিডল ইস্টার্ন কান্ট্রিজ, আরও অ্যালাইনমেন্টগুলো বাড়বে ওয়েন ইউ আর এ প্রেসিডেন্ট। তো এইটা ইন্ডিয়া হয়তো ইজ নট লুকিং এট এ ভেরি খুব ভালো দৃষ্টিতে দেখছে না, কারণ ইন্ডিয়া চায় যে বাংলাদেশ তার মোটামুটিভাবে প্রধানত থাকুক, যেটা শেখ হাসিনা করে গিয়েছিলেন। ওই প্রধানত ভাবটা যে থাকবে না, আর আপনি মাথা উঁচু করে দাঁড়াবেন এবং সম্মানজনক জায়গায় পৌঁছে যাবেন। দোজ আর দি রিজনস দ্যাট ইন্ডিয়া ডিড নট ভোট নাইদার ইন ব্রিক্সে গেলে পরে বাংলাদেশের যে কিছু সুবিধা হতো, দ্যাট ওয়াজ ওটাকে নেগেট করেছে। এবং এখানে অত্যন্ত সম্মানজনক একটা ব্যাপার, ইটস এ ভেরি প্রেস্টিজিয়াস একটা জিনিস, নট বাইন্ডিং। ওই সব আইন কানুন তারা পৃথিবীতে চেঞ্জ করে ফেলবে তা নয়, তারা কিছুই এমন করতে পারবে না, বাট দে উইল বি নেগোশিয়েটিং, দে উইল বি ইনফ্লুয়েন্সিং লট অফ থিংস। এই খলিলুর রহমান সাহেব এখন এমন একটা জায়গায় আসছেন, এই জায়গাতে বাংলাদেশকে না যেতে দেওয়াটাই হচ্ছে দিস আর দি রিজনস বলে আমার মনে হয়। কিন্তু তার মানে এই না ইন্ডিয়া যে আমাদেরকে এটা চায় না, তার মানে এই না যে আমাদের সাথে ইন্ডিয়ার যে এই সম্পর্কগুলো, অন্যান্য যে সম্পর্ক, যে ব্যবসা বাণিজ্যের যে সম্পর্ক, তারপরে ধরেন যে পারস্পরিক, ইভেন আমাদের ট্রান্সপোর্টের যে সম্পর্ক, এই সম্পর্কগুলো চলে যাবে তা নয়। বহু জায়গায় ইন্ডিয়া আমেরিকা আলাদা ভোট দিচ্ছে, বাট তারা আবার ব্যবসা করছে একসাথে। তো আমরা একটা আন্তর্জাতিক রিলেশনশিপকে নষ্ট না করেও, সাধারণ সামাজিক সৌজন্যবোধ থেকে সরে না গিয়েও এগুলো করতে পারি। বাট এটা দুঃখজনক যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া আমাদেরকে সাপোর্ট করে নাই, যেটা সাধারণত রিজিওনালি সবাই সাপোর্ট করে। ইন্ডিয়া ডিড নট সাপোর্ট আস, এটা দুঃখজনক। থ্যাংক ইউ ইব্রাহিম, এনি কমেন্ট? না, এটাই যে আমরা খুশি হইতাম, কিন্তু বর্তমান সরকারের সাথে বা সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক আমরা আশাও করতে পারি না। ভারত আমাদের সাথে একটা বিশেষ করে ভারতের ক্ষমতায় যারা আছেন তারা মানে বাংলাদেশ বিরোধী একটা মনোভাব, হিন্দু মুসলমান এইসব বিষয় উস্কানি দিয়ে রাজনীতিতে সুবিধা নেওয়ার চেষ্টা করতেছেন। আমাদের দেশেও ভারত বিরোধী চেতনা এখন সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ অবস্থায়। এর মধ্যে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশে একটা সম্মানজনক আসরে যাক, 40 বছরের ব্যবধানে অন্য কেউ পারে নাই। বাংলাদেশ 2 বার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসন, এই প্ল্যাটফর্মটা বাংলাদেশ মানে কিছু করতে পারুক আর না পারুক, বাংলাদেশকে বাংলাদেশের প্রেসিডেন্টের মিস্টার প্রেসিডেন্ট বলে ওই সব বিশ্বের নেতারা বক্তৃতা দিতে হবে এই সেপ্টেম্বর মাসে। এই সম্মানজনক অবস্থায় যাক, ভারত এটা সহ্য হয় নাই, যেমন মানে অনেকের এখানে সহ্য হয় না ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করলে, এই ধরনের গাত্রতা হয়। কিন্তু এরপরেও আমরা একসাথে বসবাস করি, একসাথে থাকি, এবং ডক্টর মাসুদ ঠিকই বলেছেন যে এর জন্য অন্যান্য বিষয় বন্ধ হবে না। আমাদের নাগরিক সুবিধা যেমন এখানে বন্ধ হবে না, তেমনি ভাবে আমাদের প্রতিবেশী সুলভ অন্যান্য কার্যক্রম, রাজনীতি এসব চলবে। সো এটা আমাদের জন্য দুঃখজনক এবং ভারতের জন্য এটা খুব সম্মানজনক না যে আমাদের এই সময় তুমি যে ক্রেডিটটা নিতে পারলা না, যে তোমাদের বড় ভাই সুলভ আচরণ করতে হইলে উদার অবস্থা নিয়ে পাশে দাঁড়াতে হয়, সেটাও তো পারলা না তুমি।
থ্যাংক ইউ। কালকে ডোনাল্ড ট্রাম্প বাস্কেটবল খেলা দেখাচ্ছেন মেডিসন স্কয়ার গার্ডেনে তার নাতনিকে নিয়ে। বিষয়টি অত্যন্ত মানবিক এবং আমার কাছে খুব ভালো মনে হয়েছে। যদিও ডোনাল্ড ট্রাম্পকে অনেকে মনে করেন যে তিনি খুবই তাকে আইসের মতো মনে করেন, যে তার হৃদয় বলতে কিছু নেই, কিন্তু কালকে মনে হচ্ছে না, হৃদয় কিছুটা একটা হলেও আছে, যখন তিনি তার নাতনিকে নিয়ে তার হৃদয়, আমি সরি টু ডিস্টার্ব বা ইন্টারফেয়ার করতে আমি সাধারণত করি না, কখনোই করতে চাই না। তার হৃদয় বলতে কিছু নেই, এটা কেউ কখনো ভাবে নাই। তার হৃদয় এতই বড়, এখানে এত লোকের জায়গা, এক্সটেন্ড ফাইলেই বোঝা যায় তার কত বড় হৃদয়। তার 14 বছরের থেকে শুরু করে 75 বছর পর্যন্ত সবার জন্য হৃদয় আছে। তার আপনি হৃদয় নাই কি বললেন? তার হৃদয় বিশাল হৃদয়। বরং এখানে আসাতে কেউ ভাবলো যে এরকম কথা দুষ্টজনে বলে যে উনি না থাকলে হয়তো খেলাটা নিজের মাঠে জিততো নিক্স। হ্যাঁ, এটা একটা ব্যাড লাক নিয়ে আসছে আর কি। থ্যাংক ইউ সো মাচ। সাহেব ভাই, কি আপনার কাছে কি আছে বলার আজকে বলেন? কিন্তু খেলাটা শোনেন, খেলায় যদি নিক জিত, আপনি যদি অন্যভাবে চিন্তা করেন, আর নিক যদি কালকে জিতে যেত, আবার আগামীকাল বুধবার যদি জিতে যায়, তা খেলা কিন্তু সব শেষ, তাই না? কিন্তু আপনি যে অ্যাডভার্টাইজমেন্ট, টিভির যে অ্যাডভার্টাইজমেন্ট যেটা আছে, ওইখানে যারা দোকানদার আছে, বিজনেস, তারা তো ক্ষতি করবে যদি আপনার 7টা গেম না হয়, তাই না? ওই দিক দিয়ে চিন্তা করছেন আপনারা? হ্যাঁ, কি? হ্যাঁ, তা এখন তাদের ক্ষতি পোষানোর জন্য তো আর আপনাকে হারতে হবে না। হারতে হবে না। এখানে একটা থাকতে পারে, সবারই একটা বিজনেস আছে, আমরা দুইজনই খেলাটা দেখছি। তো সেইখানে আমার যেটা মনে হলো আর কি, যে ওই নিচের যে প্লেয়ার গুলো ছিল এরা একটা আন্ডার প্রেসারে ছিল। হ্যাঁ, আর আপনি যখন একজনকে স্বাভাবিক ভাবে খেলতে দেন, যেটা নিক্সের প্লেয়াররা বলতেছিল যে আমরা আমাদের মতো খেলবো, আমাদের প্রেজেন্সে কে আছে, প্রেসিডেন্ট আছে না, মেয়র মামদানি আছে, উই রিয়েলি ডোন্ট থিংক দ্যাট ওয়ে, উই উইল প্লে ফর আওয়ার টিমমেট। এন্ড আপনি জানেন যে বাস্কেটবলটা কিন্তু অ্যাকচুয়ালি দর্শকদেরকে উপলক্ষ করে কিন্তু বাস্কেটবল খেলা হয় না। বাস্কেটবল খেলাটা হয় কিন্তু ওই টিমে যারা আছে তাদেরকে পারস্পরিক সুবিধা দেওয়ার জন্যই তারা খেলে। কাজেই ওইখানে কিন্তু টিম এফোর্ট। তো ওই টিম এফোর্টে যে জিনিসটা দেখা গেছে সেটা হচ্ছে কি, যে যদিও ওরা বলেছিল যে এটা আমাদের টিম এফোর্টস, আমরা একজন আরেকজনকে ব্যাকআপ দেব, ইনফ্যাক্ট দে ডিড ইট, কিন্তু প্রবলেমটা ছিল যে তারপরে ব্যাকআপ দেয়ার হেড তারা একটা প্রেসারে ছিল। ওই প্রেসারটাই কিন্তু আপনি দেখবেন যে আলটিমেটলি তারা কিন্তু অল্প কয়েকটা পয়েন্টে হেরে গেছে। সো আই বিলিভ দ্যাট আগামীকালকে খেলায় আবার ওরা জিতবে। দেখা যাক কিছু বলবেন আপনার? আর যেটা বলতে চান আপনার ওই মাসুদ ভাই, যাদের এখানে যারা, আমি আগেও বলছি, যারা ভিজিটর যেটা, তারা যদি ওষুধ না থাকে, তাদের যদি ওই দেশের প্রেসক্রিপশন অথবা বোতল থাকে, এখানকার ফার্মেসিগুলো কিন্তু তাদের ওই প্রেসক্রিপশন ইমার্জেন্সি সাপ্লাই দেওয়ার একটা ল আছে বিভিন্ন স্টেটে। সো ওই হিসাবে তাদের যদি ওষুধ না থাকেও তাদের ওই ঘাবড়ানোর কিছু নাই। তো অনেকে মনে করে আমি যে তাদের এয়ারপোর্ট থেকে নিয়ে আসতে হবে অনেক ওষুধ, এটার কিন্তু কোনো প্রয়োজন নাই। তারা এখানেই ওষুধগুলো, একটু দাম বেশি পড়বে, কারণ হলো বিভিন্ন দেশে যখন ওই ওষুধগুলো তারা কিনবে তখন দাম কম থাকতে পারে, এখানে তো আর ওইভাবে না, এখানে দামগুলো একটু বেশি হবে। এইটাই একটা ওকে। সো আমরা বলতে পারি দর্শকদের যে যারা বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন দেশ থেকে আসবেন, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আসবেন, তাদের যদি ওষুধের প্রয়োজন হয় এবং সাথে প্রেসক্রিপশন থাকে, তাহলে লোকাল ফার্মেসি থেকেও আপনারা ওষুধ সংগ্রহ করতে পারবেন। হ্যাঁ, তাদের ক্যাশ পয়সায় কিনতে হবে। আর আমাদের এই সমস্ত কারণে, এই ওয়ারের কারণে আমাদের ওষুধের খুবই শর্টেজ দেখা যাচ্ছে। অনেক ওষুধ কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে না, এবং অনেক ইনজেক্টেবল হসপিটালেও অনেক বিভিন্ন ওষুধ, ক্যান্সার, বিভিন্ন জাতীয় ওষুধ কিন্তু অসুবিধা হচ্ছে, এবং তারা এই যে ব্যাকওয়ার্ডের একটা ইসের মতো অবস্থা হয়ে আছে বিভিন্ন শর্টেজে। আমি জানি না এটা কতদিনে শেষ হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ এই ইনফরমেশন দেওয়ার জন্য। নাজমুল, আপনার কাছ থেকে শেষ করবো অনুষ্ঠান। সো ওয়েলকাম অ্যাগেইন। এন্ড আমি দেখতে পাচ্ছি যে দর্শকদের অনেকেই আপনাকে ওয়েলকাম জানাচ্ছেন। থ্যাংক ইউ। সো আমরা আপনাকে দেখতে চাই আবার, আপনি ইমিগ্রেশন প্রোগ্রাম শুরু করেছেন, ইমিগ্রেশন নিয়ে জনগণের পাশে আপনি থাকবেন, এই প্রত্যাশা আমাদের। আশা করি সহজেই আপনি ঘোষণা দিবেন কবে থেকে আপনি শুরু করবেন। আমি খুব শীঘ্রই আসছি ইনশাআল্লাহ। আর একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে আপনার এইবার ওই আইস নিয়ে চারিদিকেই অনেকই হচ্ছে,
স্পেশালি যে আইসের যিনি মানে বলা হয় যে টম হোম, উনি এখন এই দিকেও খুব নজর দিচ্ছেন নিউ ইয়র্কের দিকে। বাট দ্য গুড নিউজ ইজ দ্যাট আপনাদের কিন্তু অ্যাকচুয়ালি ভয় পাওয়ার মতো তেমন কিছু কোনো কারণ নাই। যাদের গ্রিন কার্ড আছে আপনারা যদি গ্রিন কার্ডগুলো সঙ্গে রাখেন, ওয়ার্ক কার্ড যাদের আছে তারা যদি সঙ্গে রাখেন, কারণ আইসের যে টার্গেটগুলো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি টার্গেটেড প্লেসে ওরা যাচ্ছে। হ্যাঁ, ইটস নট দ্যাট ওরা সব জায়গায় চেক করছে। তবে কোইন্সিডেন্টালি অনেকেই হয়তো দেখা যায় যে 10টা ভালোর সাথে একটা যদি খারাপ থাকে তো একটা খারাপ ধরতে যায় বাকি 10 জন ওটার মধ্যে পড়ে যাচ্ছে। তো ওই জিনিসগুলো আপনারা একটু অ্যাভয়েড করবেন। আপনাদের জানা সত্ত্বে যাদের ডিপোর্টেশন আছে, যাদের ইমিগ্রেশনে অথবা অন্যান্য জায়গায় যাদের এরকম ব্যাড রেকর্ড আছে যেটা আপনি পার্সোনালি জানেন, আমার মনে হয় যখন আপনারা বাইরে যাবেন ওনাদের সঙ্গগুলো একটু অ্যাভয়েড করে চলবেন। কারণ তাদেরকে যদি টার্গেট করে তাদেরকে ধরতে গেলে পরে যদি আপনাকে পায় যে আপনি স্ট্যাটাসবিহীন অবস্থায় আছেন, তখন আর আইসের কিছু করার থাকে না, দেন দে হ্যাভ টু টেক দ্য হোল বাঞ্চ টুগেদার। তো এই জন্য আমি বলবো ভয় পাওয়ার কিছু নাই, সাবধানে থাকবেন ইনশাল্লাহ। এরকম আমরা আগেও দেখেছি, এখনো দেখছি, এটা একটা খুবই সাময়িক জিনিস, এটা একসময় কেটে যাবে। ধন্যবাদ। আপনার তো ফোন নাম্বার সেম আছে? হ্যাঁ হ্যাঁ, এভরিথিং ইজ ফাইন, আই এম জাস্ট ব্যাক ইন দ্য গেম অলটুগেদার। থ্যাংক ইউ সো মাচ, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। ওয়েলকাম ব্যাক। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজের আগে আমি সাহাব ভাই আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ডক্টর মাসুদুর রহমান আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকে এই সময় দেওয়ার জন্য এবং কমিউনিটিকে আপনারা যে সার্ভিস দিচ্ছেন এই সার্ভিসের জন্য, এবং জনাব নাজবুল্লাহ আলম আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ, থ্যাংক ইউ। আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।